আমরা এখন গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব। তো এই গ্যাসের সূত্রগুলো জানার জন্য তোমার ছোটখাটো কিছু বেসিক জানার প্রয়োজন। তো চলো আগে আমরা ওই বেসিকগুলো শিখি, তারপর আমরা আস্তে আস্তে আমাদের গ্যাসের সূত্রের মধ্যে প্রবেশ করি। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে, ভাই একটা গ্যাসের আয়তন বলতে আসলে কি বোঝায়? দেখো, গ্যাসের আয়তন মানে কি জানো? গ্যাসের আয়তন মানে হচ্ছে পাত্রের আয়তন, রাইট? এটাই কিন্তু আমরা জানি, গ্যাসের আয়তন মানে হচ্ছে পাত্রের আয়তন, তাই তো? কিন্তু আসলে এই কথাটা সবসময়ের জন্য সত্যি না। গ্যাসের আয়তনে যে পাত্রের আয়তন, এটা সবসময়ের জন্য সত্যি না। তো তাহলে ভাই কি সত্যি? সত্যিটা হচ্ছে একটা গ্যাসের আয়তন সবসময় যে পাত্রের আয়তন হবে এরকম না। তবে গ্যাসের আয়তনের ক্ষেত্রে যেই কথাটা সবসময়ের জন্য সত্য, সেটা হচ্ছে গ্যাসের আয়তন মানে মুক্ত সঞ্চালনের পথ। মুক্ত সঞ্চালনের লনের পথ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একটা গ্যাস যেই যতটুকু স্পেস জুড়ে ফ্রিলি মুভমেন্ট করতে পারে, সেটা হচ্ছে তার আয়তন। অর্থাৎ যেই স্পেসটুকুতে সে মুভ করতে পারবে, ফ্রিলি মুভ করতে পারবে, সেটাই হবে তার আয়তন। ঠিক আছে? তাহলে গ্যাসের আয়তন মানে কি বলতো ভাইরা? গ্যাসের আয়তন মানে হচ্ছে আমাদের মুক্ত সঞ্চালনের পথ। মুক্ত সঞ্চালনের পথ। আচ্ছা, ঘটনাটা কিরকম? ধরো সিম্পল, এইখানে মনে করো যে আমার কাছে একটা পাত্র আছে। ওকে, এই জায়গাতে আমার কাছে একটা পাত্র আছে, আচ্ছা ভালো কথা। এখন এই পাত্রটার আয়তন হচ্ছে 10 লিটার। আমি বললাম পাত্রটার আয়তন কত লিটার? 10 লিটার। ওকে, এখন তুমি দেখো এই পাত্রের মধ্যে কি আছে? গ্যাস আছে, গ্যাস আছে। পাত্রের মধ্যে কোনো কিছু নাই। তাহলে এই পাত্রের আয়তন কত, মানে গ্যাসের আয়তন কত? ভাই আমি বলতে পারবো গ্যাসের আয়তন 10 লিটার। কেন? কারণ দেখো, গ্যাস কিন্তু পুরো 10 লিটার জায়গা জুড়ে কি করতে পারতেছে? মুভ করতে পারতেছে। বাট তুমি চিন্তা করো, যদি এই জায়গাতে কোনো কিছু থাকতো এরকম, যে এইখানে মনে করো যে তোমার এক কিছু কিছু জিনিস দিয়ে ব্লক করা, এইখানে ধরো এরকম একটা জিনিস দিয়ে ব্লক করা, ঠিক আছে? আমি বলে দিলাম এটার আয়তন হচ্ছে 1 লিটার, আর এটার আয়তন দিয়ে দিলাম তোমার 1.5 লিটার। এরকম দুই জায়গাতে দুইটা জিনিস দিয়ে ব্লক করে রাখছে। তাহলে এখন গ্যাসের আয়তন কত হবে? তাহলে দেখো এবার কিন্তু আমার এখানে গ্যাসের আয়তন কত হবে জানো? গ্যাস যে অংশটুকুতে ফ্রিলি মুভ করতে পারতেছে, তাহলে আমাদের এখানে গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন হবে এই 10 লিটার থেকে আমাকে এই 1.5 লিটার আর 1 লিটার বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ আমার গ্যাসের আয়তন হবে 7.5 লিটার। কারণ এরা তো ভিতরে আছে, এরা ভিতরে জায়গা ব্লক করে রাখছে। এই জায়গাগুলো কিন্তু গ্যাস কি করতে পারতেছে না বলতো? মানে মানে ফ্রিলি এই জায়গাগুলোতে মুভমেন্ট করতে পারতেছে না। সো এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যে গ্যাসের আয়তন যে সবসময় পাত্রের আয়তন হবে এরকম না। গ্যাসের আয়তন মানে হচ্ছে ফ্রিলি মুভমেন্ট করার জন্য একটা গ্যাসের জন্য যে যেই স্পেসটুকু থাকে, সেটাই হচ্ছে তোমার তার আয়তন। ঠিক আছে? সিম্পল একটা বেসিক জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যাসের চাপ। হ্যাঁ, গ্যাসের চাপ বলতে আসলে কি বোঝায়? দেখো, গ্যাসের চাপ বলতে বোঝায় গ্যাস পাত্রের গায়ে যে চাপ দেয়। কি বলতো ভাইরা? গ্যাস পাত্রের গায়ে, গ্যাস পাত্রের গায়ে যে চাপ দেয়। একটা গ্যাস পাত্রের গায়ে যেই চাপ দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের গ্যাসের চাপ। কোনো একটা গ্যাস পাত্রের গায়ে যেই চাপ দেয়, সেটাকে কি বলা হয় বলতো? গ্যাসের চাপ। তো সবসময়ের জন্য আমরা যেটা মনে করি যে কোনো একটা গ্যাসের উপর প্রযুক্ত চাপই কি গ্যাসের চাপ কিনা, না। গ্যাসটা পাত্রের গায়ে যেই চাপ দিবে, সেটাকেই বলা হয় আসলে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ বলতে কি বোঝায়? ধরো এখানে আমাদের কিছু গ্যাস আছে, এখানে কিছু এই গ্যাস আছে, গ্যাস আছে। ওকে, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে কিছু গ্যাস আছে। মানে এই গ্যাসগুলা পাত্রের গায়ে কি পরিমাণ প্রেসার দিচ্ছে, সেটাই হচ্ছে আসলে গ্যাসের চাপ। ওকে, একদম সহজ ভাষায় বুঝাইলাম। এগুলা কি আমরা বলি হচ্ছে আমাদের গ্যাসের চাপ। তো এই দুইটা কনসেপ্ট একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা আর কি কি বেসিক জানবো, সেটা আমাদের হচ্ছে জানতে হবে এসটিপি, এনটিপি, এসএটিপি, আরটিপি। ওকে, তো ভাইয়ারা আগে প্রথম কথা হচ্ছে যে ভাই এই এসটিপি এবং এনটিপি নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে, বিশেষ করে এনটিপি নিয়ে। হ্যাঁ, তুমি দেখবা সকল জায়গায় এনটিপি বলতে আসলে মানে টেম্পারেচার বোঝায় 20 ডিগ্রি সেলসিয়াস। এনটিপির নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার, এটা 20 ডিগ্রি বোঝায়। বাট আমাদের বইতে, আমাদের যে পাঠ্য বইগুলো আছে, সকল রাইটারের বইতেই এসটিপি আর এনটিপি কে আসলে সেম ধরা হয়েছে। কি ধরা হয়েছে? সেম ধরা হয়েছে। তো দ্যাটস ওয়াই এসটিপি এবং এনটিপি কে তোমরাও সেম ধরে কাজ করবা। এসটিপি এবং এনটিপি কে কি ধরে কাজ করবা? সেম ধরে কাজ করবে, আলাদা করার দরকার নাই। ঠিক আছে, আলাদা করার দরকার নাই। যদিও দুইটা অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, দুইটা অ্যাকচুয়ালি সেম না, দুইটা ডিফারেন্ট। বাট যেহেতু আমাদের বইতে একই বলে দিচ্ছে, তো আমাদের বই অনুসারে আমাদেরকে এটা একই পড়তে হবে। ওকে, তো এসটিপি এনটিপি বলতে আমরা সেম একই জিনিসকে বুঝবো। বা টেম্পারেচার কত ডিগ্রি? এসটিপি বললে টেম্পারেচার হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? চাপ হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা,
আয়তন কত? আয়তন হচ্ছে আমাদের কত বলতো ভাইয়ারা? আয়তন হচ্ছে 22.4 লিটার। ভি কত বলতো? 22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার। ক্লিয়ার? 22.4 লিটার। এই যে আয়তন, এই আয়তনটা কার কার আয়তন? এটা হচ্ছে 1 মোলের আয়তন। 1 মোল এর আয়তন, অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন। 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর 1 অ্যাটমসফিয়ার সমান সমান আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে 101325 প্যাসকেল, বা আমরা এটাকে এভাবেও বলতে পারি 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল। ওকে, এগুলো সব কিন্তু আমাদের হচ্ছে এই 1 মানে এসটিপিতে। এসটিপিতে টেম্পারেচার ধরবা 0 ডিগ্রি, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন কত? 22.4 লিটার। তবে এটা কিভাবে বের করে? এটা বের করে ভাই সিম্পল একটা ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখন তুমি বলো ভাইয়া ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে এনআরটি বাই পি। এখন দেখো তোমার এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। কেন? বলে দিছে 1 মোলের আয়তন। তাহলে 1 মোলের জন্য আয়তন বের করি। তাহলে এন ইকুয়াল টু 1 এর জন্য জন্য আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু হচ্ছে আরটি বাই পি। তো এই জায়গাতে মান বসাই দিলি তোমার এই মানগুলো চলে আসে, যেটার মান আসবে 22.4 লিটার। ওকে, আমি যদি তার পরেরটা বলি যে ভাই এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এই এসএটিপিতে আমাদের টেম্পারেচার কত ডিগ্রি? ভাই এসএটিপিতে আমাদের টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ভাই আমাদের এসএটিপিতে চাপ কত? চাপ হচ্ছে 1 বার। 1 বার, 1 বার মানে কি জানো? 1 বার মানে হচ্ছে 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। ঠিক আছে? 100 কিলো প্যাসকেল। এটা কত ছিল? 101.325 কিলো প্যাসকেল। ওটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। টেম্পারেচার কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে ভাই এখানে আয়তন কত? এই জায়গাতে আমাদের আয়তন হচ্ছে 24.789। কয় মোলের জন্য? 1 মোলের জন্য। 1 মোলের আয়তন 24.789 লিটার। ওকে, আচ্ছা এবার আসবে আরটিপি। আরটিপি মানে কি? আরটিপি মানে হচ্ছে ভাই রুম টেম্পারেচার এন্ড প্রেসার। আরটিপি মানে কি বলতো? রুম টেম্পারেচার এন্ড প্রেসার। রুম টেম্পারেচার এন্ড প্রেসার। আমাদের আরটিপিতে তাপমাত্রা কত ডিগ্রি ভাই? রুম টেম্পারেচার আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আমাদের রুম টেম্পারেচার কত ভাই? আমরা জানি কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ভাই আমাদের এখানে প্রেসার কত? প্রেসার হচ্ছে ভাই আমাদের এখানে 1 অ্যাটমসফিয়ার। আবারও আগের মতো, কারণ আমাদের বায়ুমণ্ডলীয় চাপ, নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা ভাই তাহলে এবার আমাদের এই জায়গাতে আয়তনটা কত আসবে? ভাই আয়তনটা আসবে 24.47 লিটার। নিজেরাই ক্যালকুলেশন করে বের করবে। ঠিক আছে? এটা হচ্ছে আরটিপিতে। আরটিপি মানে কি? রুম টেম্পারেচার এন্ড প্রেসার। রুম টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তো তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো এসটিপি, এসএটিপি এবং হচ্ছে আমাদের আরটিপি। এসটিপি, এসএটিপি আর হচ্ছে কি আরটিপি। ওকে, তো এগুলো থেকে আমাদের পরীক্ষায় তোমরা তো জানো এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে। মাঝে মধ্যে কন্ডিশনটা বলে দিবে তোমাকে এসটিপি, কখনো বলে দিবে আরটিপি, কখনো বলে দিবে এসএটিপি। তো আমাদের ওই কন্ডিশন অনুযায়ী মানগুলো বসাইতে হবে, রাইট? আচ্ছা, এটা খুবই সহজ জিনিস, এগুলো আমরা জানি। তা আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এককের পরিবর্তন কিভাবে করতে হয়। ঠিক আছে? এককের পরিবর্তন আমাদের কিভাবে করতে হয়। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আয়তনের একক। কার একক বলতো ভাইয়ারা? আয়তনের একক। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আয়তনের কি কি একক তোমরা ইউজুয়ালি দেখতে পাইছো এতদিন পর্যন্ত, আমরা কি কি একক আয়তনের দেখতে পাইছি। তো আয়তনের একক বলতে আমরা যদি একটু তোমাদেরকে বুঝাই, খেয়াল করো যে ভাইয়া একটা ছোটবেলা থেকে পড়ে আসছো না যে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, রাইট? তো কিলিয়া মানে কি বলতো? কিলো। তারপরে কিলো, তারপরে কি বলতো? হেক্টো। তারপরে কি? ডাকাত। ডাকাত মানে কি? ডেকা। তারপরে কি বলতো? তোমার ডাকাত মারিলে, মারিলে মানে কি? মিটার। মিটার। তারপরে কি হবে? দেশে। দেশে মানে কি? ডেসি। শান্তি। শান্তি মানে কি বলতো? সেন্টি। মিলিবে মানে কি? মিলি। তাই না? এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। তো দেখো, আমি যদি এই মিটারটাকে আমার সেন্টার পয়েন্ট ধরি, মিটারটাকে আমি আমার সেন্টার পয়েন্ট যদি ধরে নিই মিটার, তো ভাইয়া মনে রাখবা সবসময়ের জন্য, যে কোনোটাকে সেন্টার ধরলেও কোনো প্যারা নাই, সবসময়ের জন্য তোমরা মনে রাখবা যে ভাই আমাদের উপরের দিকে যখন যাবে, যদি উপরের দিকে যাই তাহলে ভাই আমরা 10 দিয়ে ভাগ করব, আর যদি নিচের দিকে যাই তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। উপরের দিকে গেলে 10 দিয়ে ভাগ, নিচের দিকে গেলে কি হবে ভাইয়া? 10 দিয়ে গুণ। তাহলে দেখো তো এই মিটার থেকে আমি যদি তুই নিচের দিকে যাব প্রতি স্টেপের জন্য আমাকে কি করতে হবে? 10 দিয়ে দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। ওকে,
আর আমি যদি ভাইয়া উপরের দিকে যাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে উপরের দিকে হচ্ছে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে দেখো, আমি যত নিচের দিকে যাব আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, উপরের দিকে গেলে আমাকে কি করতে হবে ভাইয়ারা বলো তো? 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন কনসেপ্টটা কি ভাইয়া? কনসেপ্টটা হচ্ছে যে নিচের দিকে গেলে গুণ, উপর দিকে গেলে ভাগ। তা তুমি বলো, আমি কার একক দেখতেছি? আমি কি দৈর্ঘ্যের একক দেখতেছি নাকি আমি আয়তনের একক দেখতেছি? ভাই আয়তনের একক দেখতেছি। তো আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। আয়তনের একক কি বলতো? মিটার কিউব, তাই না? আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। তাহলে আমাকে কি করতে হবে? আমার এইগুলোকে সবগুলোকে কিউব করে দিতে হবে, কিউব করে দিতে হবে, কিউব করে দিতে হবে। এগুলোকে কিউব করলেই তো সেটা কি আসবে? আয়তনের একক আসবে। তাহলে আগে 10 দিয়ে ভাগ করতে, তাহলে এখন কত দিয়ে ভাগ করবা বা গুণ করবা? 10 কিউব দিয়ে, 10 কিউব দিয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের খেয়াল করে দেখো যে আমার এখন যদি নিচের দিকে যাই, এই মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে যাব, আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আর ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব, তাহলে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে, আমার যে ডেসিমিটার কিউব যেই কথা, আমার 1 লিটার একই কথা। ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার কি কথা? একই কথা। সেন্টিমিটার কিউব যেই কথা, 1 মিলিলিটার একই কথা। 1 সেন্টিমিটার কিউব যেই কথা, 1 মিলিলিটার একই কথা। 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার একই কথা। 1 মিটার কিউব যেই কথা, 1000 লিটার, 1000 লিটার একই কথা। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার কি বললাম? যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই তাহলে 10 দিয়ে 10 কিউব দিয়ে গুণ করব। আর যদি নিচ থেকে উপরের দিকে যাই তাহলে প্রতি স্টেপের জন্য আমরা 10 কিউব দিয়ে ভাগ করব। ঠিক আছে, 10 কিউব দিয়ে ভাগ করব। ক্লিয়ার ভাইয়ারা? তো হোপফুলি এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা দেখবো আমাদের চাপের একক। হ্যাঁ, আমাদের কার একক বলো তো? চাপের একক। এখন আমাদের চাপের এককটা কি? আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আমাদের চাপের এককটা হচ্ছে, কমনলি এককটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আমরা জানি আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান সমান কত? 101,325 প্যাসকেল, রাইট? 101,325 প্যাসকেল। এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, তাই তো? আচ্ছা, অথবা এটাকে আমরা কি বলতে পারি? 101,325 কিলো প্যাসকেল। 101,325, সরি, 101.325 কিলো প্যাসকেল, কি, তাই না? তারপর আমরা এখানে বলতে পারি হচ্ছে আমাদের 76, ধরো 760 মিলিমিটার মার্কারি। তারপরে এটাকে আমি বলতে পারি 76 সেন্টিমিটার মার্কারি, পারদের চাপ। তারপরে এটাকে আমি এভাবে বলতে পারি 0.76 মিটার মার্কারি, কি, তাই না? আচ্ছা, এরপরে এরপরে খেয়াল করো এখানে কি বলা যায়। এই জায়গাতে তোমার এই যে 0.76 মিটার পানি, এইখানে তুমি লেখো 10.32 মিটার H2। ওকে, কেন, কিভাবে আসছে এটা কয়দিন পরে অঙ্ক করলেই বুঝতে পারবো আমরা। হ্যাঁ, আমরা যখন টরিশলের ম্যাথ করবো না তখন আমরা এগুলা বুঝতে পারবো না যে এই জায়গাতে কেন 10.32 মিটার আসছে। দেখো, মানে পারদ যদি তোমার হচ্ছে মানে পারদ 0.76 মিটার উঠে যেই চাপ দিবে, পানি অবশ্যই তার থেকে অনেক বেশি উঠলে সমপরিমাণ চাপ দিবে, 1 অ্যাটমসফিয়ার চাপ দিবে। কারণ পারদ কিন্তু পানির থেকে ভারী, কত গুণ ভারী? 13.6 গুণ ভারী পারদের ঘনত্ব। তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, তার মানে পারদ পানির থেকে 13.6 গুণ ভারী। তো তুমি এই 0.76 এর 13.6 দিয়ে গুণ করো, দেখবে আসবে 10.32 মিটার। তো যদি কখনো এরকম দেখো মার্কারির জায়গায় পানি আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে বের করে ফেলবো। ঠিক আছে, যেমন এটা ঘনত্ব 1, এটার ঘনত্ব কত বলতো? 13.6। তাহলে এদের অনুপাত দিয়ে আমরা গুণ করে দিব। ঠিক সিমিলারলি তোমার যদি এই জায়গায় পানি না বলে অন্য কোনো পদার্থ বলে, এবং যদি এদের ঘনত্ব দেওয়া থাকে, তাহলে এই ঘনত্ব রেশিও বাইর করে গুণ করলেই তুই হচ্ছে এই জায়গায় মার্কারির জায়গায় অন্য কোনো ধাতু বসাই, মানে অন্য কোনো পদার্থ বসাইলে তখন চাপের মানটা কত হবে এটা বের করে ফেলতে পারবা। তো সবসময় যে তোমার এইভাবেই মার্কারি দিয়েই দিবে এরকম না, অন্য যে কোনো কিছুই কিন্তু এই জায়গাতে থাকতে পারে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে আমাদের এটা কত? আর একটা হচ্ছে 14.69 পিএসআই। ঠিক আছে, 14.69 পিএসআই। তো এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, তাই না? তো এই হচ্ছে আমাদের কি বলতো চাপের একক। আর এই যে চাপের এককের এই যে দেখো এখানে জিনিস খেয়াল করো, মিলিমিটার মার্কারি যেটা আসছে না, এই মিলিমিটার মার্কারিরই আর একটা নাম হচ্ছে টর। তাহলে 760 টর, এটাও একই কথা, ঠিক আছে, 760 টর। তো এখন এই চাপের এককগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে? তো হোপফুলি আমরা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে কিভাবে চেঞ্জ করতে হবে।
তবে এইখানে একটা জিনিস, আমরা সবসময় অঙ্ক করার সময় কি করি, আমরা সব অঙ্ককে ম্যাক্সিমাম টাইম ট্রাই করি অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য আমাদের জাস্ট ফর্মুলাটা কি, মানে মনে রাখবা যে যে কোনো মানকে ওই এককের আদর্শ মান দিয়ে ভাগ করব। চাপের যে কোনো মান ডিভাইডেড বাই ওই এককের আদর্শ মান, তাই না? ওই এককের আদর্শ মান। তাহলে এখন তোমরা আমাকে উত্তর দাও যে আদর্শ মান। তাহলে এবার তোমরা আমাকে উত্তর দাও যে আমি তোমাকে বললাম 15 মিটার H2O, এটা সমান কত অ্যাটমসফিয়ার, সমান কত অ্যাটমসফিয়ার। এই 15 মিটার H2O সমান কত অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তো হোপফুলি এটা তোমরা বের করে ফেলতে পারবে এখন। 15 মিটার H2O সমান কত অ্যাটমসফিয়ার, কিভাবে বের করবো, অ্যাটমসফিয়ারে নিব কিভাবে, এই 15 মিটার H2O দেওয়া, তাহলে কি করব, যে কোনো মান, এই মানটাকে কি দিয়ে ভাগ করব, মানে পানির আদর্শ মান দিয়ে ভাগ করবো। তাহলে আদর্শ মান কত, 10.32, 10.32 এই দিয়ে ভাগ করে দিলে এই জিনিসটা অ্যাটমসফিয়ারে চলে আসবে। তাহলে চাপের যে কোনো মানকে আমরা ওই এককের আদর্শ মান দিয়ে যদি ভাগ করি তাহলে এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলোই হচ্ছে আমাদের বেসিক্যালি চাপের একক, আরো আছে অনেক, তো মোটামুটি এগুলোই আমাদের ইউজ হয় সাধারণত, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ইউজ হয়। তা আমি যদি তোমাদেরকে এর পরে বলি যে ভাই আমাদের তাপমাত্রার একক, ওকে, তাপমাত্রার একক কি? তো দেখো, তোমরা সবাই তাপমাত্রা বিভিন্ন ধরনের একক সম্পর্কে জানো। যেমন তাপমাত্রার একটা একক হচ্ছে সেলসিয়াস, একটা একক হচ্ছে তোমার কেলভিন, একটা একক হচ্ছে ফারেনহাইট, রাইট? এরপরে আরো কিছু একক আছে, যেমন র্যাঙ্কি স্কেল আছে, রোমার স্কেল আছে, তাই না? তো এই এককগুলোকে আমরা কিভাবে হচ্ছে মানে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারি। তো এই সেলসিয়াসের সাথে ফারেনহাইটের কি সম্পর্ক, ভাইয়া C/5 ইকুয়াল টু কত আমরা জানি, F-32/9, তাই না? সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক এটা, মানে এভাবে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে পারি, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাইতে পারি, রাইট? আচ্ছা, তারপরে তুমি খেয়াল করো কেলভিনের সাথে আমাদের কি সম্পর্ক, কেলভিনের সাথে সম্পর্ক হচ্ছে K-273/5, কি, তাই না? অর্থাৎ সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন চলে আসবে। এটা আসলে খুবই সোজা, এটা তোমরা সবাই জানো, তাই না? মানে এই যে মানে অর্থাৎ এইটার সাথে এইটা, মানে অ্যাকচুয়ালি ফারেনহাইটের সাথে কেলভিনটা ডিরেক্টলি বের করার জন্য এই ফর্মুলা। তুমি যদি চিন্তা করো এটার সাথে এইটা, তাহলে কি এই 5 কাটা থাকতেছে কি C-273, তার সি ইকুয়াল টু K-273, তাহলে কে ইকুয়াল টু কি আছে, C+273। তাহলে তো আমরা জানি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যায়। ওটা তো সোজা জিনিস, তাই না? হলো সেলসিয়াসের সাথে রিলেশন। বাট ফারেনহাইট থেকে যদি কখনো কেলভিন বের করতে বলে ডিরেক্টলি, তখন তুমি এই ফর্মুলা দিয়ে ডিরেক্টলি বের করে ফেলতে পারবে, ঠিক আছে? এরপরে আরেকটা আছে র্যাঙ্কি স্কেল, হ্যাঁ? তো এই র্যাঙ্কিন স্কেলে আমাদের কি, র্যাঙ্কিন স্কেলের নিয়মটা হচ্ছে R-492 ডিভাইডেড বাই 9, R-492 ডিভাইডেড বাই 9, এটা একটু মনে রাখবা, R-492 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা তো সেলসিয়াস শিখছি, ফারেনহাইট শিখছি, কেলভিনও দেখছি। আরেকটা আছে র্যাঙ্কিন RANKIN, র্যাঙ্কিন স্কেল। তো র্যাঙ্কিন স্কেলে যদি তোমাকে কখনো কনভার্ট করতে বলে তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? আরো আছে রোমার স্কেল আছে, রোমার স্কেল হচ্ছে R/4। তো ওগুলো তোমাদের লাগবে না, মোটামুটি এইটা তোমাদের জানলেই হবে, ঠিক আছে? এই R-492 ডিভাইডেড বাই 9। তো এটা দিয়ে, এই ফর্মুলা দিয়ে আমরা কি করবো ভাই, আমাদের তাপমাত্রা বিভিন্ন এককের মধ্যে আমরা কনভার্সন করব, তাপমাত্রা বিভিন্ন এককের মধ্যে কনভার্ট করব। তাহলে এই গেল আমাদের ভাই আয়তনের একক, এরপরে গেল আমাদের চাপের একক, এরপরে গেল আমাদের তাপমাত্রার একক। তো এইভাবে আমরা একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে করে আমরা বিভিন্নভাবে কনভার্ট করে নিব। অঙ্ক করার সময় এগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। ওকে, আমরা এরপরে যদি একটু দেখি, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা বলি আর, আর আরেকটা হচ্ছে আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি কে। ওকে, তো এখন এই মোলার গ্যাস ধ্রুবক আর মানে কি, দেখো মোলার গ্যাস ধ্রুবক আর মানে কি, আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু আমরা লিখতেই পারি না পিভি বাই এনটি, তাই না? এখন ফিজিক্সে তোমরা পড়ছো পি আর ভি দুটো জিনিস যদি গুণ করা হয় ওই জিনিসটাকে কি বলা হয় বলো তো? পি আর ভি কে একত্রে কি বলে? পি আর ভি কে একত্রে বলে হচ্ছে কাজ। পি আর ভি একত্রে হচ্ছে কি তোমার কাজ, কি তাই না? পি আর ভি একত্রে হচ্ছে কাজ। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের মোল। টি মানে কি? টি মানে হচ্ছে তাপমাত্রা। তো মোলার গ্যাস ধ্রুবক অ্যাকচুয়ালি আসলে কি মিন করে? মোলার গ্যাস ধ্রুবক অ্যাকচুয়ালি তোমাকে যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে, আমি যদি একটু খেয়াল করি, এটাকে আমি কিন্তু ভেঙে এভাবে লিখতেই পারি যে কাজ পার মোল পার কেলভিন,
কাজ পার মোল পার কেলভিন। তো তার মানে এই যে পি আর ভির যেই জিনিসটা, পি আর ভি একত্রে কি মিন করে আমাদেরকে? কাজ মিন করে। পি আর ভি একত্রে কি মিন করে? কাজ মিন করে, কাজ। ওকে, তাহলে কাজ পার মোল পার কেলভিন। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এক মোল গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে কাজ করতে হয়, যে কাজ করতে হয়, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই কাজটুকু করতে হয় সেটাকেই আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক আর। যে কাজ করতে হয় সেটাই হচ্ছে তোমার আর, এটাই হচ্ছে তোমার আর। 1 কেলভিন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে কাজ করতে হয় সেটাই হচ্ছে আর। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এরকম যে ভাইয়া, যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর এর তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে, 10 কেলভিন বৃদ্ধি করতে কৃতকাজ কত? কৃতকাজ কত? ঠিক আছে, তাহলে এটার উত্তরটা আমাদের কি হবে? খুবই সোজা। এটার উত্তরটা কি হবে? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে আমাদের কৃতকাজের পরিমাণ কত হবে এটা বের করতে বলছে। ভাই কেমনে বের করবো ভাই কৃতকাজের পরিমাণ? ভাই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যাটাকে বের করে নিব। তো আমরা সবাই জানি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান আমাদের মোল নাম্বার কত? এন এর মান হচ্ছে 1, তাই না? এন এর মান কত? 1। তার মানে গ্যাস কয় মোল আছে? 1 মোল আছে। তো আমরা কি জানি? 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা, 1 মোল 1 কেলভিন বৃদ্ধি করব, 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। কৃতকাজ কত? এতে আমাদের কৃতকাজের মান হচ্ছে আর। তাহলে ভাইয়া এবার চিন্তা করো যে এখানে কয় মোল আছে? 1 মোলই আছে এই জায়গাতে আমাদের, তাহলে 1 মোলই আছে। কয় কেলভিন বৃদ্ধি করছি? 10 কেলভিন বৃদ্ধি করছি। 10 কেলভিন বৃদ্ধি করতে আমাদের কৃতকাজ কত বলো তো ভাইয়ারা? তাহলে ভাইয়া জাস্ট রৈখিক নিয়ম, কৃতকাজ হবে আমাদের 10 আর। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে আমরা জাস্ট আর এর মান বসাই দিলে আমাদের উত্তর পেয়ে যাবো। আমি এসআই এককে যদি আর এর মান বসাই দিই তাহলে তুমি আর এর মান বসাই দাও, বসাই দিলে উত্তর শেষ। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক মানে এটার আসলে সিগনিফিকেন্সটা কি? কোন একটা গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই কাজ করতে হয় সেটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক আর। ওকে, এবার যদি আমরা একটু দেখি ভাই, আমাদের এরপরটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। হ্যাঁ, বোলসম্যান কনস্ট্যান্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে প্রকাশ করি। এখন এটা ছোট হাতের কে। আর এই বোলসম্যান কনস্ট্যান্টটা কি? বোলসম্যান কনস্ট্যান্টটা হচ্ছে আমার এই মোলার গ্যাস ধ্রুবককে আমি নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করব। মোলার গ্যাস ধ্রুবককে কি দিয়ে ভাগ করব? নাম্বার অফ অ্যাভোগাড্রো। তুমি যদি মোলার গ্যাস ধ্রুবককে নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করো তাহলে কি আসলো ঘটনাটা? ঘটনাটা যেটা হইলো একটু তুমি দেখো, আগে কি ছিল? আগে ছিল পার মোল। মানে 1 মোল কত? 1 মোল হচ্ছে আমাদের, মানে 1 মোল কত? 6.02 10 টু দি পাওয়ার 23, রাইট? তো ঘটনাটা হচ্ছে এরকম যে ভাইয়া আমি এইভাবে যদি একটু লিখে দেখো, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু পরমাণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, হ্যাঁ, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তোমার ডাব্লিউ বা কৃতকাজের মান কত? কৃতকাজের মান হচ্ছে আর। তাহলে একটি পরমাণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে ডাব্লিউর মান কত হবে? আর বাই এন এ, মানে এন এ মানে কি? 6.02 10 টু দি পাওয়ার 23, তাই না? তাহলে আমি একটু এইভাবে লিখি, এনএটি মানে 6.02 এতটি পরমাণুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কৃতকাজ হচ্ছে আর। মানে 1 মোলের তাপমাত্রা, আর 1 মোল মানে কি? এতটি পরমাণু। তাহলে একটির জন্য কত? একটির জন্য হচ্ছে আমাদের আর বাই এন এ। তো জাস্ট সিম্পল জিনিস আগেরটার মতোই। আগেরটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, আর এইখানে কৃতকাজ হচ্ছে একটির জন্য, একটি সিঙ্গেল পরমাণুর জন্য, একটি সিঙ্গেল গ্যাসীয় অণুর জন্য বা পরমাণুর জন্য আমাদের এর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যেই কাজ করা লাগে সেটা কি বলা হয়? বোলসম্যান কনস্ট্যান্ট। এটাকে কি বলা হয়? বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে বোলসম্যান কনস্ট্যান্ট আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করবা। মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিব। আমরা এবার একটু দেখবো আমাদের যে বিভিন্ন এককে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের আসলে
মান কত, বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবকের মান কত। তো দেখো আমার একটু লক্ষ্য করো এখানে যে তোমার প্রথমেই বলবে যে লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের মান কত, বা লিটার বার এককে মোলার গ্যাস ধ্রুবকের মান কত। হ্যাঁ, এই মানটা এই লিটার অ্যাটমসফিয়ারই মোস্টলি আসে, তোমরা পরীক্ষায় দেখছো, বাট মাঝে মধ্যে লিটার বারও দিতে পারে এবং মানটা এটাই কাছাকাছি এটাই আসবে, তো তুমি তখন বার দিল সেম মানই বসাবা। ঠিক আছে, বার দিল কি করবা, সেম মানটাই বসাই দিবা, সমস্যা নাই। তাহলে দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে মান কত, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। যদি বলে লিটার বারে কত, সেইটাই বসাবা, এটাই বসাবা, 0.0821 লিটার বার পার মোল পার কেলভিন, এই কাছাকাছি এই মানটাই আসবে বার বসাইলেও। ঠিক আছে, তো কারণ অ্যাটমসফিয়ার আর বারের মধ্যে মাত্র 1 প্যাসকেলের ডিফারেন্স, ওই যে ওটা তোমরা দেখছো, একটা হচ্ছে 101325 আর একটা হচ্ছে 1000, অল্প একটু ডিফারেন্স আর কি, বেসিক্যালি 1 কিলো প্যাসকেল, সরি। তো জিনিসটা হচ্ছে যে তোমার এটাকে তোমরা হচ্ছে অলমোস্ট মানটা সেমই আসবে, লিটার অ্যাটমসফিয়ার লিটার বার বললো, এই মানটা আমরা অঙ্ক করার সময় ইউজ করে দিতে পারি, সমস্যা নাই। এরপরে দেখো যে লিটার মিলিমিটার মার্কারি, লিটার মিলিমিটার মার্কারিতে আমাদের আমাদের এই মোলার গ্যাস ধ্রুবকের মান কত। তো তোমরা লিটার অ্যাটমসফিয়ার পড়ছো, রাইট? তাহলে এখন লিটার মিলিমিটার মার্কারি যদি বলে, বা মিলিমিটার মার্কারি সমান সমান একটু আগে কি বলছি, টর। মিলিমিটার মার্কারি সমান সমান একটু আগে বলে দিচ্ছি না তোমাদেরকে, টর। তাহলে লিটার মিলিমিটার মার্কারিও বলতে পারে বা লিটার টরও বলতে পারে। আবার এই লিটারের পরিবর্তে ডেসিমিটার কিউব টরও বলতে পারে, কারণ 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, একটু আগে দেখে আসছি। 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার সমান একই কথা। ঠিক সিমিলারলি এখানেও ডেসিমিটার কিউব অ্যাটমসফিয়ার বলতে পারে, ডেসিমিটার কিউব অ্যাটমসফিয়ার বলতে পারে, একই আসবে। তো এই জন্য এই জায়গাগুলোতে একটু খেয়াল করবা, এগুলাতে এগুলো নিয়ে প্যারা খায়ও না যে নতুন এককে বলছে কিনা, না নতুন একক না। তুমি জাস্ট সিম্পলি বোঝার ট্রাই করো যে ডেসিমিটার কিউব টর, ডেসিমিটার কিউব টর, এটা মানে কি, ডেসিমিটার কিউব মানে কি লিটার, টর মানে কি মিলিমিটার মার্কারি। তো এখন এই এককে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের মানটা কত হবে, কি হবে, কিচ্ছু না, এটাতে 760 দিয়ে গুণ করবি, অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার মার্কারিতে গেছে, অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার মার্কারিতে গেছে, তো অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার মার্কারিতে গেলে কি করতে হবে, 760 দিয়ে গুণ করতে হবে, 760 দিয়ে গুণ করতে হবে, অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার মার্কারি, তো 760 দিয়ে গুণ করো, গুণ করলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, এসআই একক বা এমকেএস একক বা জুল একক বা আমাদের ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল একক। খেয়াল করো একটা জিনিস বুঝো, এই যে ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল যেই কথা, জুল একই কথা, জুল একই কথা, ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল যেই কথা, জুল একই কথা ভাই, এটা কি তোমরা জানো? ডেসিমিটার কিউব এই কিলো প্যাসকেল যেই কথা, আমাদের জুলও একই কথা, জুলও একই কথা। ঠিক আছে, এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, এটা একই জিনিস, এই জুল মানি হচ্ছে ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল বা লিটার কিলো প্যাসকেল, জুল মানি হচ্ছে লিটার কিলো প্যাসকেল বা ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল, একই সেম। সেই জন্য এইটা মনে রাখো, এই দুটো জিনিস আসলে সেম জিনিস মিন করে। ওকে, তার এমকেএস একক মানে কি, মিটার কেজি সেকেন্ড, তাই তো, এটা হচ্ছে এমকেএস। তো এসআই এককে আমাদের মানটা কত আমরা জানি, 8.314 জুল পার মোল পার কেলভিন। তো ভয়েড যেখানে লাগবে তোমার ডেসিমিটার কিউব কিলো প্যাসকেল এককে আর মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো, ভাই একই একই মান, সেম জিনিস। এরপর আমাদের আরেকটা হচ্ছে ক্যালোরি এককে। তো ক্যালোরি এককে ভাই এই মান কেমনে বাড়ি করবি, কিচ্ছু করার দরকার নেই, তুই এটারে 4.1 এর দিয়ে ভাগ কর, 4.1 এর দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো ক্যালোরি চলে আসে। আমরা জানি না 1 ক্যালোরি সমান সমান 4.1 এর জুল, তাহলে তুমি জাস্ট এটারে 4.1 এর দিয়ে ভাগ করো, তাহলেই তোমার ক্যালোরি এককের মানটা চলে আসছে, তাই না? তো তুমি এসআই এককে জানো, তাহলে তুমি ক্যালোরি জানো। আচ্ছা তাহলে সিজিএস এককেরটা কেমনে বাড়ি করবো, বা খুব সিম্পল, 1 জুল সমান সমান 10⁻7 আর 1 জুল ইকুয়াল টু হচ্ছে 10⁻7, দ্যাটস ইট, শেষ। আচ্ছা তারপরে ধরো আমরা জানি কি 1 ক্যালোরি ইকুয়াল টু কত বলো তো, 4.18 জুল। তো দ্যাটস ইট, শেষ। তো তুমি এটা এটা মনে রাখো খালি, 1 জুল ইকুয়াল টু 10⁻7 আওয়ার্স, তাহলে শেষ। এই যে এখান থেকে আমরা এসআই এককের মান জানি, তাহলে আমি সিজিএস এককের মান পেয়ে গেছি, সেম মান আসবে, সিজিএস এককের মান পেয়ে গেছি। তো দেখো এখানে আমাদের বেসিক্যালি মান মনে রাখতে হয় দুইটা, এইটা আর হচ্ছে এইটা, তুমি এই দুইটাই মনে রাখবা, তাইলেই তোমার বাকিটার কাহিনী শেষ। এটা মনে রাখছো, মিলিমিটার মার্কারি দিছে, তাহলে 760 দিয়ে গুণ কর। এইখানে খেয়াল কর, জুলে আছে, ক্যালোরিতে নিতে বলছে তো ভাগ কর, তোর সিজিএস এ নিতে বলছে, তাহলে 10⁻7 দিয়ে গুণ কর, দ্যাটস ইট। তো তোর বেসিক্যালি এই দুইটা জানা লাগে, এই দুইটাই জানা লাগে, আর বাকিগুলো অটো চলে আসে, এই দুইটা জানলে বাকিগুলো অটো চলে আসবে। ঠিক আছে, তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের এই বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবকের মান। এবং এটা যদি দেখো যে এখানে যে এককগুলো দেওয়া আছে, খেয়াল করো তো এই এককগুলোর পাশে কি লেখা, কাজ লেখা, এককগুলোর পাশে কি লেখা বলো তো, কাজ লেখা, কাজ।
কাজ লেখা। তো তার মানে এই যে লিটার অ্যাটমসফিয়ার কার একক? কাজের একক। লিটার মিলিমিটার মার্কারি, লিটার টর, ডেসিমিটার কিউব টর, এগুলো কার একক? কাজের একক। ডেসিমিটার কিউব মানেই লিটার, সোজা কথা। তাইলে এগুলো মনে রাখবা। জুল কার একক? কাজের একক। ডেসিমিটার কিউব কিলোপ্যাসকেল কার একক? কাজের একক। বুঝা গেছে? এগুলো সবই আসলে কাজের একক। ওকে, তো দ্যাটস ইট। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, এবার আমরা দেখবো যে এদের মান আসলে কিভাবে বের করে। তোমার এটা ঢাকা ভার্সিটির পরীক্ষাও তো আসতে পারে, এটা বইয়ের ভর্তি পরীক্ষাতেও আসতে পারে, যে ভাই কিভাবে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করে। তো এটা ভাই খুবই সোজা, খুবই সোজা। এটা কেমনে বাইর করে ভাই? ভাই সিম্পল জিনিস। আপনি যেটা করবেন, কোন এককে বলছে? লিটার অ্যাটমসফিয়ার এককে। আচ্ছা, কার মান নির্ণয় করতে বলছে? আর এর মান। আর এর মান কয় মোল গ্যাসের জন্য হয়? 1 মোল গ্যাসের জন্য। তাহলে প্রথম কথা, এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। আচ্ছা, এন এর মান 1 বসায় দেন আপনি, এন এর মান 1। আচ্ছা, এবার আপনি খেয়াল করেন আপনার যে তাপমাত্রা টি, টি এর মান কত আপনারা সবাই জানেন? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কত বলতো? 273 কেলভিন, তাই তো? একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন আমাদের। আচ্ছা, এরপরে এরপরে প্রেসার কত? পি এর মান কত? পি 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 কত বলতো? পি হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। পি হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা ফাইন, বসাই দিলাম আমি পি এর মান আমাদের 1 অ্যাটমসফিয়ার। ভালো কথা। আচ্ছা, তাইলে এর পরেরটা আসো। এরপরে পি, পি এর পরে আমার কি কি লাগতেছে? পি লাগতেছে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আমাদের এখানে বলো এবার আয়তন কত? ভি এর মান কত? 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তো এই মানগুলো বসায় দাও। এই মানগুলো যখন তুমি বসায় দিবা আর এর মধ্যে, আর এর ইকুয়েশনে, আর ইকুয়াল টু কি বলতো জানি? পিভি বাই এনটি। তো বসায় দাও। পি এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে 22.4, এন এর মান হচ্ছে 1 এবং টি এর মান হচ্ছে 273, তাই না? 273 কেলভিন। তো ভাগ করো, ভাগ করলে আমাদের মান চলে আসবে। আমরা এটা যদি দেখি এখানে 22.4, এটাকে আমরা ভাগ করবো 273, মানটা কত আসে? 0.0821। ওই মানটা অ্যাকুরেট ভ্যালুগুলো নিলে 0.0821। বলো কোন এককে থাকবে? লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, পার মোল পার কেলভিন, দ্যাটস ইট। এখন এর পরেরটা তাহলে তুমি কেমনে বের করবা? এর পরেরটা কিভাবে বের করবা? এই যে এই ইউনিটে কিভাবে বের করবা? ভাই সিম্পল, সিম্পল। এই ইউনিটে আমাদের মানটা কত হবে? যদি কখনো বের করতে বলে, কি করবি? এই যে মানটা আসছে না 0.0821, তুই যে মানটা জানোস, এটারে 760 দিয়ে গুণ করে দিবা। আমি কিন্তু রিটেনের জন্য দেখাচ্ছি। রিটেনের জন্য তুমি এইটা বের করবা, করে এটারে 760 দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যেই মানটা আসবে সেটা কি? সেটাই হবে আমাদের লিটার মিলিমিটার মার্কারি পার মোল পার কেলভিন। লিটার মিলিমিটার মার্কারি পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা আমি যদি তারপরেরটাতে বলি আমাদের ভাই এসআই এককে বা জুল এককে বা ডেসিমিটার কিউব কিলোপ্যাসকেল এককে। আচ্ছা, তাইলে আমাদের কি হবে? ভাই সিম্পল, আগের মতো। এন এর মান কত আমরা সবাই জানি? এন এর মান হচ্ছে আমাদের 1। ভাই টি এর মান কত? 273। আচ্ছা ভাই, পি এর মান কত? এবার কিন্তু আমাকে কোন এককে নিতে হবে? এসআই এককে নিতে হবে। তো এসআই এককে চাপের একক কি? প্যাসকেল, তাই না? চাপের একক কি বলতো? প্যাসকেল, তাই না? প্যাসকেল। তাহলে এটাকে প্যাসকেলে নিয়ে যেতে হবে। তাহলে 101,325 প্যাসকেল। ওকে, আচ্ছা ফাইন। তারপরে ভাইয়া ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 22.4 লিটার। 22.4 লিটার। আর লিটার মানে কি? তোমরাই বলো লিটার মানে কি? 22.4 ডেসিমিটার কিউব। কিন্তু এসআই এককে তোমার আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে কি মিটার কিউবে নিতে হবে। তো ডেসিমিটার কিউব থেকে মিটার কিউব উপরের দিকে উঠতেছি, তাহলে কি করতে হবে? এক ধাপ উপরে উঠতেছি, তাহলে কি করতে হবে? 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। তো 10⁻³ দিয়ে ভাগ করা মানে কি? 22.4কে 10⁻³ দিয়ে গুণ করা। গুণ করলে এটা মিটার কিউবে চলে যাবে। তাহলে এই মানগুলো তুমি এবার বসায় দাও। এই মানগুলো এখানে বসায় দাও। বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমাদের আর ইকুয়াল টু কি আসবে? আমরা জানি পিভি বাই এনটি। তো মানগুলো বসাই দিই। পি এর মান বসায় দাও 101,325। ওকে, ভি এর মান কত? 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের এন। এন এর মান কত ভাইয়ারা বলো তো? এন এর মান হচ্ছে 1, টি এর মান কত? 273। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে মানটা? 8.314। এই মানটা চলে আসবে আমাদের 8.314। কোন এককে চলে আসবে? জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। অথবা অথবা চলে আসবে এরকম ভাবে ভাইয়া, এখানে থাকবে প্যাসকেল
মিটার কিউব। হ্যাঁ, এটা কিন্তু একই কথা। এই যে ডেসিমিটার কিউব প্যাসকেল কিলো প্যাসকেল যেই কথা, মিটার কিউব প্যাসকেল একই একই কথা। মিটার কিউব প্যাসকেল একই কথা। ওকে, আচ্ছা এখন তোমার বললো ক্যালোরি এককে বাইর করো, তাহলে ক্যালোরি এককে তুমি কি করবা? কিছুই না, তুমি জাস্ট এই মানটাকে, যেই মানটা তুমি পাইছো ক্যালোরি এককে বের করতে বললে, তুমি এসআই এককের মানটাকে, এই মানটাকে এটাই বের করবা রিটেনের জন্য, এটাই বের করবা করে এইটাকে জাস্ট ভাগ করে দিবা 8.314, এটাকে কত দিয়ে ভাগ করে দিবা 4.18 দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলেই এই মানটা ক্যালোরি এককে চলে যাবে, ক্যালোরি পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা তোমার সিজিএস এককে বাইর করতে বললো, তুমি কি করবা? নতুন করে বাইর করবা? না, করবা না, দরকার নেই, রিটেনের জন্যই বলতেছি, রিটেনের জন্য সিজিএস এককে বাইর করতে বললো, তোমার করার দরকার নেই। তুমি এসআই এককের মানটাকেই এই রিটেনের জন্য এসআই এককে যে মান পাইছো, এই যে মানটা কত হবে এখানে 8.314, এইটাকে 10⁷ দিয়ে গুণ করে লিখে দিবা ইআরজি পার মোল পার কেলভিন। ওকে, পার মোল পার কেলভিন, জাস্ট সাইড নোট দিয়ে দিবা একটা, যে 1 জুল ইকুয়াল টু 10⁷ এআরজি, দ্যাটস ইট, শেষ। এখন তুমি যদি চাও, এটা বইয়ের মধ্যে পুরো ডিটেইলে আছে, বড় করে আছে, সেভাবে করতে চাও করো, কোনো সমস্যা নেই, কোনো মানা করে নেই, ঠিক আছে। বাট তুমি এইভাবে লিখলেও তোমার নাম্বার দিবে, তুমি এইভাবে লিখলেও তোমার ফুল মার্কস দিবে, অ্যাটলিস্ট বুয়েটে ফুল মার্কস দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ফুল মার্কস দিবে, ঠিক আছে। সো এইটাও হচ্ছে তোমার একটা প্রসিডিউর এইভাবে করার। তো এই হলো এই কিভাবে নির্ণয় করে, তো নির্ণয় করা শিখবা হচ্ছে দুইটা, এইটা একটা এইটা একটা, আর বাকিগুলোরে তুমি অটোমেটিক্যালি বের করে ফেলবা, কোনো সমস্যা নেই, নাম্বার কাটবে না, ঠিক আছে। এই দুইটা বের করে বাকিগুলো করে ফেলতে পারবা। তো এই হচ্ছে আমাদের ভাই মোলার গ্যাস ধ্রুবক, মানে বিভিন্ন এককে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করা আমরা শিখলাম। তো এবার তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন এককে এই বোলজম্যান ধ্রুবকের মান নির্ণয় করা। আমি যে এককগুলো দিলাম, এই প্রতিটা এককেই তোমাকে বোলজম্যান ধ্রুবকের মান বের করতে হবে। তো তুমি কিভাবে বের করবা? ভাই প্রতিটা এককে আর এর মানকে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিব, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই আমাদের হচ্ছে এই বোলজম্যান ধ্রুবকের মান চলে আসবে। তবে তোমরা একটা কাজ করবা, এইটা আর এটা মুখস্থ করে ফেলবা, এই দুইটা মান মুখস্থ রাখবা। বোলজম্যান ধ্রুবকের জন্য এই দুইটা এককে বোলজম্যান ধ্রুবকের মান কত এটা মুখস্থ করে ফেলবা, স্পেশালি এসআই এককে, কারণ এটা এমসিকিউতে আসে। এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত, যেসব জায়গায় ক্যালকুলেটর নাই ওইখানে কিন্তু এই যে মানটা মুখস্থ থাকাটাই লাগবে, আদারওয়াইজ কিন্তু তুমি বোলজম্যান ধ্রুবকের মানটা বের করতে পারবা না। এই জন্য আর কোনোটা না হইলেও এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত, এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো সূত্র কিন্তু একটাই, আসলেই সূত্র কিন্তু একটাই, এবং সেই সূত্রটা কি জানো? এই এখন আমরা গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করা শুরু করব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সূত্র একটাই। আর এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাই আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি। এটাই হচ্ছে ভাই আমাদের বেসিক্যালি সূত্র। সূত্রটা কি বলতো ভাইরা? পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। এই একটাই ফর্মুলা, তুমি একটাই ফর্মুলা মনে রাখবা, এই একটাই ফর্মুলা থেকে বাকি সব ফর্মুলা তৈরি করে নেওয়া যায়, ঠিক আছে। তো কিভাবে বাকি ফর্মুলাগুলো তৈরি করব সেটা ভাইয়া দেখাচ্ছি। বাট এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারো, এটা একটা ফর্মুলা এবং এটার আরেকটা আপডেটেড ভার্সন আছে যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পিএম ইকুয়াল টু ডিআরটি, পিএম ইকুয়াল টু ডিআরটি। আমি ইলাবোরেট করে তোমাদেরকে দেখাইলাম না, এন এর জায়গায় ডাব্লিউ বাই এম বসাবা, এমটাকে এখানে নিয়ে আসবা, ভিটাকে এখানে নিয়ে আসবা, তাহলে আসবে ডাব্লিউ বাই ভি, আর ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে ডি, ডি মানে কি ঘনত্ব, ডি মানে কি ঘনত্ব, তাহলে পিএম ইকুয়াল টু কি বলতো ডিআরটি। তাহলে এই দুইটা ফর্মুলা আমি আর ইলাবোরেটলি দেখাইলাম না এটা তোমাদেরকে, ঠিক আছে। পিএম ইকুয়াল টু ডিআরটি, এই দুইটা ফর্মুলা খালি মনে রাখবা, পিবি ইকুয়াল টু এনআরটি, পিএম ইকুয়াল টু ডিআরটি। যদি যদি ঘনত্ব দেয় কখনো, তাহলে পিএম ইকুয়াল টু ডিআরটি এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি ঘনত্ব না লাগে তাহলে পিবি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে। এখন এখন এই ফর্মুলাটার আসলে মাহাত্ম্যটা কি? এই ফর্মুলার মাহাত্ম্যটা কি? দেখো এই ফর্মুলার অনেকগুলো মাহাত্ম্য আছে। ধরো তোমার কোনো একটা অঙ্কে আমার মনে করো যে পি দরকার, কোনো একটা অঙ্কে আমার ভি দরকার, কোনো একটা অঙ্কে আমার এন দরকার, এই তিনটা জিনিসের দরকার, পি দরকার, ভি দরকার আর এন দরকার। তাহলে তুমি এই অঙ্ক করার সময় ধরো তোমাকে একটা কন্ডিশনে পি দেওয়া, ভি দেওয়া, এন দেওয়া, অন্য একটা কন্ডিশনে পি ভি এন বের করতে বলছে, তাহলে তুমি কিভাবে করবা ভাইয়া? সিম্পল, এইখানে কি করবা, এই ফর্মুলা থেকে যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই পিভি এন কে এক পাশে নিয়ে আসবা, পিভি এন কে এক পাশে নিয়ে আসবা, পিভি বাই এন লিখলাম, পিভি বাই এন, এন কিন্তু এই পাশে আছে সমীকরণে, এটাকে এক পাশে নিয়ে আসতে হবে। আনার পরে বাকি যা আছে সব বাদ, বাকি যা আছে সব কি বাদ, তাহলে কি থাকে পিভি বাই এন। তখন তুমি লিখবা পি ওয়ান ভি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এন টু। ধরো তোমার কোনো একটা অঙ্কে
পি দরকার, ভি দরকার, টি দরকার, পিভিটি দরকার। ওকে, তাহলে তুমি কিভাবে করবা এই অঙ্কে? পিভিটি দিয়ে সূত্র, পিভিটি কে এক পাশে নিয়ে আসবো আমরা, তাহলে পিভি ডিভাইডেড বাই টি, তাহলে কি আসবে? P1 V1 T1 ইকুয়াল টু কি আসবে বলো তো ভাইয়ারা? P2 V2 T2। বুঝো নাই মনে হয়, তাই না? কি করব, যারা যারা আছে সবাইকে এক পাশে নিয়ে আসবো, তাহলে পিভি বাই টি, এই তিনটা জিনিসকে লাগবে। ধরো একটা কন্ডিশনে চাপ দেওয়া, আয়তন দেওয়া, তাপমাত্রা দেওয়া, অন্য একটা কন্ডিশনে কোনো কিছু বের করতে বলছে, তখন আমাদের ফর্মুলা বানায় নিতে হবে। তো কিভাবে আমরা বানাবো? তোমরা তো কয়েকটা মুখস্থ করছো, বাট ওগুলা দিয়ে হবে না এখন আর। এখন তোমাকে ফর্মুলা বানানো শিখতে হবে। তো তুমি কিভাবে বানাবা? দেখো, পিভিটি কে কি করবো, পিভিটি লাগবে, তো এদেরকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম এক পাশে, আনার পরে কি হবে? P1 V1 T1 ইকুয়াল টু P2 V2 T2। ওকে, চলো আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো আমি তোমার এখন বললাম যে আমার কোনো একটা অঙ্কে কি কি লাগবে? পি লাগবে, ভি লাগবে, এন লাগবে, টি লাগবে, সবগুলাই লাগবে। পিভি এন টি সবগুলাই লাগবে কোনো একটা অঙ্কে। মনে করো আমার এই সবগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার ফর্মুলাটা কি আসবে? ফর্মুলাটা আসবে পিভি ডিভাইডেড বাই এন টি, পিভি ডিভাইডেড বাই এন টি। তাহলে কি আসবে? P1 V1 N1 T1 ইকুয়াল টু P2 V2 N2 T2। শেষ। ধরো তোমার কোনো অঙ্কে এন আর টি লাগবে, শুধু এন আর টি লাগবে, এন আর টি লাগবে, আর কোনো কিছু দরকার নাই। এটাই হচ্ছে আমাদের খোলা পাত্রের কনসেপ্ট আর কি, এনটি। আমি এগুলো নিয়ে সবগুলো, এগুলো প্রতিটারই আসলে এক একটা কনসেপ্ট আছে, এগুলো নিয়ে আলোচনা করব পরে, হ্যাঁ। তো এই যে তোমার ধরো এনটি মানে এনআরটি লাগবে, মানে এনআরটি কই আছে? এনআরটি এক পাশে আছে, এক পাশেই আছে এনআরটি, কিন্তু দেখো খেয়াল করো এনআরটি কিন্তু এক পাশেই আছে। তাহলে এই এনআরটি কে আমি পাশাপাশি রাখবো, রেখে বাকি সব বাদ দিয়ে দিব। N1 T1 ইকুয়াল টু N2 T2, N1 T1 ইকুয়াল টু N2 T2। ঠিক আছে? তো এইভাবে আমাদের ফর্মুলা আসলে বানাই নিতে হয়, ফর্মুলা বানাই নিতে হয়, বিভিন্ন কন্ডিশনের জন্য ফর্মুলা বানাই নিতে হয়। এখন ধরো তোমার কোনো একটা একটা অঙ্ক এরকম লাগবে যে পি লাগবে, ভি লাগবে, তারপরে তোমার মনে করো যে ডাব্লিউ লাগবে আর টি লাগবে, পিভি ডাব্লিউটি, এই চারটা জিনিস লাগবে। হ্যাঁ, এখন পিভি ডাব্লিউটি তুমি কিভাবে বানাবো ভাইয়া? পিভি ডাব্লিউটি দেখো, আমরা কিন্তু এইখান থেকে জানি পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি, ডাব্লিউ বাই এম। কারণ এন এর জায়গায় আমি লিখতেই পারি এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু তো আমরা লিখতেই পারি ডাব্লিউ বাই এম, তাই না? এন ইকুয়াল টু আমরা লিখতে পারি না ডাব্লিউ বাই এম। তাহলে পিভি ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই এম আর টি, ডাব্লিউ বাই এম আর টি। তাহলে আমাদের দেখো পিভি সমান সমান কি, ডাব্লিউটি, পিভি সমান সমান, সরি, পিভি ডাব্লিউটি, পিভি ডাব্লিউটি। তাহলে এখন তুমি দেখো এখান থেকে আমি একটু সূত্রটা বানাই নি, তাহলে আমাদের কি থাকতেছে? পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে আমাদের কাকে কাকে লাগতেছে? পিভি কে লাগতেছে, ডাব্লিউ কে লাগতেছে, টি কে লাগতেছে। তাহলে কি করবো? এদের সবাইকে এক পাশে নিয়ে আসবো, তাহলে কি থাকবে? পিভি ডিভাইডেড বাই ডাব্লিউটি। তাহলে ফর্মুলাটা কি? P1 V1 W1 T1 P2 V2 W2 T2। বুঝছো কিনা ফর্মুলা কেমনে মেক করতে হবে এরা? ওকে, তো জিনিসটা খুবই সিম্পল, বাট হচ্ছে খুবই ইফিশিয়েন্ট। তুমি এভাবে করলে অঙ্ক অনেক সহজে করে ফেলতে পারবা। যে কোনো অঙ্কই তুমি যদি সূত্র বানানোটা, কনসেপ্টটা ধরতে পারো, অঙ্ক দেখবা সব এক লাইনে ধিপধাপ করে করে ফেলা যাচ্ছে। ঠিক আছে? তো এবার আসো, ধরো তোমার আমি এখান থেকে আরো অনেক সূত্র, তুমি এর জায়গায় বিভিন্ন ফর্মুলা বসাইতে পারবা, পরসায় তুমি অসংখ্য সূত্র বানাইতে পারবে এই জায়গা থেকে, অসংখ্য। ধরো তোমার কোনো একটা অঙ্কে মনে করো পি দরকার, তোমার কোনো একটা অঙ্কে মনে করো ডি দরকার, আর কোনো একটা অঙ্কে মনে করো এম দরকার। ওকে, এইগুলা দরকার, পিডি আর এম দরকার। তাহলে পিডি আর এম যদি দরকার হয়, তাহলে তোমার ফর্মুলাটা কি হবে? এই যে পিএম, ডি আসছে, ডি আসলে এই ফর্মুলাতে চলে যাব। তাহলে আমাদের পি আর এম একই পাশে আছে, ডি উল্টা পাশে আছে, তাহলে এটাকে নিচে নিয়ে আসবো, পিএম বাই ডি। তাহলে P1 M1 D1 ইকুয়াল টু P2 M2 D2। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাহিনী ভাইয়া। তো হোপফুলি এই ধরনের ফর্মুলা এখন আমরা নিজেরাই বানাই নিতে পারবো। আর এগুলো যদি নিজেরাই বানাই নিতে পারি, তাহলে আমাদের অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে। আমরা এই ফর্মুলা দিয়ে এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মুলা ইউজ করব আমরা, এবং এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের ম্যাথগুলো দেখবা এই একটা ফর্মুলা দিয়েই সব ম্যাথ হয়ে যাবে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো। পিভি ইকুয়াল টু এনআরটির মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে, কোনটা কোনটা দেওয়া নাই। ওকে ফাইন, তাহলে ওইভাবে আমরা অঙ্ক করে ফেলবো সব। ওকে, তো দেখো এগুলো দিয়ে খুব মজা করে ভাইরা করে ফেলবো সব, বড় বড় অঙ্ক দেখবো অনেক সহজে শর্টকাটে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো, আবার কি লেখা? সূত্র কিন্তু একটাই। হ্যাঁ, সূত্র একটাই। এখন এই সূত্রগুলা কি খেয়াল করো, সূত্র কিন্তু একটাই। সূত্রটা কি আমরা সবাই জানি, সূত্রটা হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এইটাই কিন্তু আমাদের সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এইখান থেকে তুমি একটু খেয়াল করো, এই যে পি আর ভি, তুমি প্রতি দুইটা দুইটা করে দিবা, দুইটা দুইটা করে। মানে এখানে কি কি ভ্যারিয়েবল রাশি আছে খেয়াল করো। এখানে আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট,
আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে আমাদের ফিক্সড কনস্ট্যান্ট। তাইলে এনটিপিভি এগুলো সব কিন্তু ভ্যারিয়েবল। কয়টা ভ্যারিয়েবল আছে? 4টা ভ্যারিয়েবল আছে, তাই না? তো এর মধ্যে তুমি দুইটা দুইটা করে নাও, তুমি দুইটা দুইটা করে নাও। হ্যাঁ, ফার্স্টেই মনে করো আমি পি আর ভি কে নিলাম, পি নিলাম, ভি নিলাম, পি নিলাম, ভি নিলাম। তুমি যদি এই পি আর ভি নাও, তুমি কি কি নিছো? পি আর ভি নিছো, পিভি, পিভি। তাহলে আমাদের আমাদের ফর্মুলাটা কি আসবে এখান থেকে? আমরা বলতেই পারি এই যে পি ওয়ান, পি আর ভি কে এক পাশে নিয়ে আসবো, পি আর ভি কে এক পাশে নিয়ে আসবো, তাহলে কি আসে? পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি বলতো? পি টু ভি টু। পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি? পি টু ভি টু, তাই না? এখান থেকে আমি কি বলতে পারি না? পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, বা ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ওকে, এটাই তো আমরা বলতে পারি, ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি? ওয়ান বাই পি, বা পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ওয়ান বাই, একই কথা, কোনো সমস্যা নেই। এই যে ফর্মুলাটা, এটাই আমাদের কাজ সূত্র, বলতো? এটাই আমাদের কাজ সূত্র ভাইয়া, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এটাই হচ্ছে আমাদের বয়েল। যখন আমরা পি আর ভি নিচ্ছি তাহলে এটার নাম কি? আমাদের বয়েল। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, ভি আর টি নেই, ভি আর টি, আমি বলছি কি 4টা ভ্যারিয়েবল না, এই 4টা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব, যে কোনো দুইটা দুইটা করে। তাহলে ভাই তুমি ভি আর টি নাও, ভিটি, ভি আর টি। তো তুমি যদি ভি আর টি নাও তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা দেখো তো? ভি আর টি, ভিটি, ভিটি, ভিটি নিলাম। ভিটি নিলে এটাকে আমরা কি বলি? দেখো, ভিটি, ভি আর টি, ভি আর টি কোন পাশে আছে? এই পাশে ভি, এই পাশে টি, তাহলে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি? ভি ডিভাইডেড বাই টি, তাহলে ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু কি? ভি টু টি টু। এখন তোমরাই বলো এদের মধ্যে কি ধরনের সম্পর্ক? ভি এই পাশে, টি এই পাশে, সমীকরণের দুই পাশে দুইটা একই উপরের দিকে আছে, তাহলে জিনিসটা কি? সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই যে ফর্মুলাটা কি আমরা কার ফর্মুলা বলি? এটা কি আমরা বলি? আমাদের চার্লসের ফর্মুলা। এটাই আমাদের কি? চার্লসের ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি খেয়াল করো তো এখান থেকে ভাইয়া, দেখো গেল। আচ্ছা, তারপরে আসো, ধরো আমি এই জায়গাতে কি নিলাম? আমি এই জায়গাতে মনে করো আমি পি আর টি নিলাম, পিটি, পিটি। ওকে, তাহলে তুমি যদি পিটি নাও তাহলে কি আসতেছে খেয়াল করো তো? পি আর টি নিলে দেখো পি আর টি, তাহলে কি? পি বাই টি, পি বাই টি, তাহলে পি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু কি? পি টু টি টু, পি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? পি টু টি টু, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো এই যে পি এখানে, টি এখানে, তাহলে এদের মধ্যে কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে। কে বলছে? এটা কার সূত্র? এটা হচ্ছে গেলুসাকের চাপের সূত্র, গেলুসাক। আচ্ছা, ঠিক আছে, এবার খেয়াল করো, ধরো আমি এখানে এবার কি নিলাম? এবার মনে করো আমি ভি এর সাথে এন নিলাম, ভি আর এন। ওকে, ভি আর এন নিলাম, ভি এন, ভি কমা এন নিলাম। আচ্ছা, যদি তুমি ভি কমা এন নাও তাহলে কি আসবে? কি আসবে তুমি খেয়াল করো তো? ভি কমা এন, ভি আর এন দুইটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে ভি ডিভাইডেড বাই এন, ভি ডিভাইডেড বাই এন, তাহলে ভি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু কি? ভি টু এন টু, ভি টু এন টু, ভি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু কি? ভি টু এন টু। তাহলে এখান থেকে আমি লিখতেই তো পারি আমাদের ভি ইজ প্রপোর্শনাল টু এন। এটা কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত। অ্যাভোগাড্রোর এটাকে কিন্তু সূত্র বলে না, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত। আচ্ছা, যাই হোক, মানে ওই যে অ্যাভোগাড্রোর যে মানটা তোমরা দেখছো না, ওই যে 6.0, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এটা কিন্তু একটা হাইপোথিসিস। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো তো, এইটাকে আমরা বলি অ্যাভোগাড্রোস ল। এই যে ভি এর সাথে এনার্জিটা মানে কাহিনী, এটাকে আমরা কি বলি বলো তো? অ্যাভোগাড্রোস ল বলি। তাহলে পি আর ভি এই কম্বিনেশন গেল। আচ্ছা, তাইলে ভি আর এন এই কম্বিনেশনও গেল, ভি আর টি এই কম্বিনেশনও গেল, পি আর টি এই কম্বিনেশনও গেল, তাহলে বাকি আছে কি? বাকি আছে খালি পি আর এন। এখন যদি তুমি খেয়াল করো, পি আর এন কে নাও, পি আর এন একসাথে নিয়ে নিলাম, পি কমা এন। তাহলে পি আর এন কে একসাথে নিলে কি দাঁড়ায় বলো তো? পি আর এন, পি আর এন, পি আর এন একসাথে নিলে কি আসবে আমাদের এখানে ফর্মুলাটা? পি ডিভাইডেড বাই এন। তাহলে পি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু কি? পি টু এন টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু এন। এই ফর্মুলাটার নাম, এটা ফর্মুলাটা কার জানো? এটা কার ফর্মুলা কেউ বলতে পারবা? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র। এটাই ডালটন, এটাই ডালটন ভাইয়া, এটাই ডালটন, এটাই ডালটন। চাপ মোলের সমানুপাতিক, মোল ভগ্নাংশের সমানুপাতিক, পড়ছো না তোমরা? চাপ মোলের সমানুপাতিক, এইটাই, এইটাই। ঠিক আছে? তো এই এই কনসেপ্টটাই আমাদের আসলে, এই আমরা একটু পরে আস্তে আস্তে ডালটনের আংশিক চাপ সূত্র যখন পড়বো, এটাই ডেভেলপ করব, এটাই ডেভেলপ করব যে পি ইজ প্রপোর্শনাল টু এন, দিস ওয়ান। এটাই আমাদের ডালটনের সূত্র। তাহলে দেখো এখানে আমাদের এই পিভি ইকুয়াল টু এনআরটি, এই পিভি ইকুয়াল টু এনআরটির মধ্যে আসলে আমাদের বয়েলের সূত্র আছে, পিভি ইকুয়াল টু এনআরটির মধ্যেই আমাদের আসলে চার্লসের সূত্র আছে, কারণ এর সমন্বয় সূত্র তোমরা জানো।
এখানেই গেলুসাক, এখানেই অ্যাভোগাড্রো এবং এইখানেই ডাল্টন। এই ডাল্টন এখান থেকেই ডাল্টনের ফর্মুলাটা আসছে, ঠিক আছে, এখান থেকেই আসে। ক্লিয়ার ভাইয়ারা? তো হোপফুলি এই যে সূত্র কিন্তু একটা, এর কনসেপ্ট বুঝতে পারছো যে সূত্র একটাই কি, এবং এই সূত্র থেকেই আমরা আসলে সবগুলো সূত্র বের করে নিতে পারি। তো আমরা রিভার্স পড়তেছি আর কি, কারণ হচ্ছে আমাদের আসলে একটা ফর্মুলা মনে রাখলেই হয়, তো বাকিগুলো আমরা অটোমেটিক্যালি বের করে নিতে পারি, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সবার প্রথমেই বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র তোমরা মোটামুটি সবাই জানো, বয়েলের সূত্র মোটামুটি সবাই জানো সেটা কি। তো তার আগে একটা জিনিস দেখো, যে বয়েলের সূত্র এটা আমরা জানি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, রাইট, অথবা P1 V1 P2 V2, হ্যাঁ, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে আমাদের কে, এখানে এতে সমান সমান কে মানে ধ্রুবক, এটা সমান সমান কে মানে ধ্রুবক, এটা সমান সমান কে মানে ধ্রুবক, এগুলো সব ধ্রুবক, তাই না, আমরা জানি মোটামুটি। এখন কথা হচ্ছে দেখো, এই যে P1 V1 নিছো, তাহলে বাকি কি কি আছে এখানে, কাকে কাকে নিছো, পিভি কে নিছো, কাকে কাকে নিছো, PRV কে, যে কোনো দুইটাকে নিতে বলছি, তাহলে বাকি সব কি ধ্রুবক, বাকি সবকে তুমি কি হিসেবে ধরে নিবা, ধ্রুবক হিসেবে কনস্ট্যান্ট করবে, চিন্তা করবা। তাহলে আমি এখানে PRV কে নিছি, তাহলে বাকি সব আমার কি ধ্রুবক, বাকি সব হচ্ছে আমার ধ্রুবক। ক্লিয়ার? তার মানে আমি এখানে কি কি নিচ্ছি, VRT কে নিচ্ছি, তাহলে বাকি সবগুলো ধ্রুবক, বাকি যে ভ্যারিয়েবল রাশিগুলো আছে সব হচ্ছে তোমার ধ্রুবক। তার মানে এখানে চারটা ভ্যারিয়েবল রাশি ছিল PVNT, ঠিক আছে, PVNT। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করো তো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা মোটামুটি সবাই জানি। আমাদের বয়েলের সূত্রে আমাদের কি বলতো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, এটাই তো বয়েলের সূত্র, তাই না। এবং এখানে কে কনস্ট্যান্ট বলতো, NRT ফিক্সড, NRT কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো তো এখান থেকে আমি কি বলতে পারি, NRT ফিক্সড, তাহলে এখান থেকে তো আমরা এখান থেকে লিখতেই পারি ভি সমান সমান হচ্ছে কে ইন্টু 1/p, ভি ইকুয়াল টু হচ্ছে কি কে ইন্টু 1/p, তাই না। এই যে কে, এখানে বলো তো এই কে এর মান কত, এখান থেকে আমি বলতেই পারি না আমার এরকম, পিভি সমান সমান হচ্ছে তাহলে আমার কে, তাহলে এখান থেকে আমি বলতেই পারি P1 V1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 ইকুয়াল টু হচ্ছে কে, মানে পিভি সমান সমান কে মানে কি, মানে পিভির মান যাই হোক না কেন তুমি গুণ করলে সবসময় কনস্ট্যান্টই আসবে, পিভির মান সবসময় ফিক্সড। তাহলে এখান থেকে বলতেই পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কত, কে, রাইট, এটা তো আমরা বলতেই পারি, তাই না ভাইয়ারা। ওকে, তো এখন আমার কোশ্চেনটা এই জায়গায় না, কোশ্চেনটা হচ্ছে এখানে আমার, যে ভাইয়া আপনার এখান থেকে আমাকে বলতে হবে, এই জায়গা থেকে বলতে হবে কে এর মান কত, এই কে এর মান কত। এখানে যে বললাম পিভি সমান সমান, এই যে খেয়াল করো, সরি ভি সমান সমান, ভি সমানুপাতিক চিহ্ন উঠে যে ধ্রুবকটা বসাইছি কে, এই কে এর মান কত ভাই, কে এর মান হচ্ছে NRT, 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 এই কে এর মান কত, NRT। কেমনে এই কে এর মান NRT, খেয়াল করো, খুব সিম্পল, আমরা কি পড়ছি, পিভি সমান সমান NRT, রাইট, পিভি সমান সমান NRT, তাহলে পিভি সমান সমান তোমার হচ্ছে কে, তাহলে কে মানে কি NRT, দ্যাটস ইট, কে মানে হচ্ছে তোমার NRT, বুঝো নাই তোমরা, তাই না। আমি তোমার বললাম পিভি সমান সমান NRT, আর আমি তোমার বললাম পিভি সমান সমান কে, তাহলে কে সমান সমান কি NRT। তাহলে এইখানে খেয়াল করো, আমাদের এই যে বয়েলের সূত্র, এখানে যে কেটা আছে, এই কে এর মান হচ্ছে NRT, হ্যাঁ, এই কে এর মান হচ্ছে NRT, ঠিক আছে। তো আমাদের এখন যদি তোমাকে কখনো বলে যে ভাইয়া, যে বয়েলের সূত্রের ডিফারেন্সিয়াল ফর্মটা কি, ডিফারেন্সিয়াল ফর্ম অফ বয়েলস ল, ডিফারেন্সিয়াল ফর্ম অফ বয়েলস ল, এটা তো মোটামুটি আমরা পড়ছি, এটা জানি আমরা, ডিফারেন্সিয়াল ফর্ম অফ বয়েলস ল। ওকে, তাহলে ডিফারেন্সিয়াল ফর্মস অফ বয়েলস ল, তাহলে বয়েলের সূত্রে ডিফারেন্সিয়াল ফর্মটা কি হবে ভাইয়ারা, খেয়াল করো, এইখানে আমাদের এটা ডিফারেন্সিয়াল ফর্মটা হবে এরকম। ওকে, খেয়াল করো ডিফারেন্সিয়াল ফর্ম, তো আমরা কি জানি, আমরা জানি আমাদের পিভি সমান সমান কে, এটা তোমরা জানো, এটা সমান সমান তুমি জানো যে পিভি সমান সমান কে। তো তোমরা তো মোটামুটি কম বেশি সবাই পিভি সমান সমান কে, তো এটাই তো বয়েলের সূত্র। কারণ তোমরা কম বেশি সবাই কিন্তু মোটামুটি এই ডিফারেন্সিয়েশন সম্পর্কে কম বেশি সবারই আইডিয়া আছে। তাহলে আমি কিন্তু এখান থেকে লিখতেই পারি, এখান থেকে আমি যদি লিখতেই পারি PDV, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তারপর এখানে আসবে VDP, ডিপি ইকুয়াল টু হচ্ছে কে কে ডিফারেন্সিয়েট করলে আসবে শূন্য, কি, তাই না, কে কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, জিরো, জিরো আসবে, কি, তাই না। এখন তুমি খেয়াল করো তো, এখান থেকে কিন্তু আমি এটা লিখতেই পারি, আম, এখান থেকে আমি এটা লিখতে পারি কি, দেখো তো, এটা লেখা যায় না যে ডিপি বাই, ধরো এরকম বললাম VDP ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের মাইনাস PDV, PDV, রাইট, এটা তো লেখাই যায়, সমীকরণ ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কিন্তু এটা লিখতেই পারি, দেখো ডিপি বাই ডিভি, ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি আসতেছে, মাইনাস পি বাই ভি, মাইনাস পি বাই ভি, ঠিক আছে, ডিপি বাই ডিভি ইকুয়াল টু আসতেছে মাইনাস পি বাই ভি। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের আসলে
ডিফারেনশিয়াল ফর্ম অফ বয়েলস ল। এটা পরীক্ষায় এখান থেকে ম্যাথও আসতে পারে, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। ওকে, তো এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম অফ বয়েলস ল। তা আমরা কি করব এখন, ওই বয়েলের সূত্রের গ্রাফ দেখব, কয়েকটা গ্রাফ আঁকার চেষ্টা করব, এবং এই আমি তোমাদেরকে শুধুমাত্র বয়েলের গ্রাফগুলো ভালো মতো বুঝাই দিব। বাকি কাজ হচ্ছে তোমাদের বয়েলের গ্রাফটা আমি ভালো মতো বুঝাই দিব, বাকি যেই পরে চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, বাকি যেই গ্রাফগুলো আছে এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, বাকি প্রত্যেকের গ্রাফ নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি ফার্স্টে বয়েলটা যদি দেখাই দিই, দেখো ভি ভার্সেস পি এর গ্রাফ আঁকতে বলছে, ভি ভার্সেস পি। এখন যে কোনো গ্রাফ আঁকার নিয়ম তোমাদেরকে কি শিখাইছিলাম, বা কেমিস্ট্রিতে যেটা আগে থাকে সেটাকে আমরা দিব ওয়াই অক্ষে, যেটা পরে থাকে সেটাকে আমরা দিব এক্স অক্ষে, রাইট? এগুলো তোমাদেরকে আগে দেখাইছি আমি, যেটা আগে থাকবে সেটা ওয়াই অক্ষে, যেটা পরে থাকবে সেটাকে কোন অক্ষে দিব, এক্স অক্ষে। এখন আমার ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে আমাদের পিভি সমান সমান কে। আমি কি বলছি তোমাদেরকে? বলছিলাম যাকে যেই অক্ষে দিব তার নিচে লিখে ফেলবো, যাকে যেই অক্ষে দিব তার নিচে লিখে ফেলবো। বলো, ভি কে কোন অক্ষে দিছি? ভি কে দিছি ভাই আমি ওয়াই অক্ষে, তাহলে ভি এর নিচে লিখবো ওয়াই। পি কে কোন অক্ষে দিছি? এক্স অক্ষে, তাহলে পি এর নিচে লিখবো এক্স। কি আসতেছে? এক্স ওয়াই সমান সমান কে। এক্স ওয়াই সমান সমান কে মানে কি? এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। যেহেতু এক্স ওয়াই এর মান হচ্ছে ধ্রুবক, হ্যাঁ, এক্স ওয়াই গুণ করলে ধ্রুবক পাওয়া যায়। এটা কার সমীকরণ? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, এটা তোমরা সবাই জানো। তাহলে আমার এখানে গ্রাফটা কেমন হবে? এই জায়গায় আমাদের গ্রাফ হবে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম, তাই না? এখন ধরো এটা তুমি পাইছো 25°C তাপমাত্রায়। এখন এই সেম এক্সপেরিমেন্টটা তুমি মনে করো 50°তে করতে চাও, তাহলে করলে তখন যদি তুমি আবার আরেকটা গ্রাফ আঁকো, দেখো এই গ্রাফটা পাবো এই যে এরকম। তারপর আমি যদি আবার আরেকটা গ্রাফ আঁকি, তাহলে আবার গ্রাফটা পাবো এই যে এরকম। তো মনে করো এইটা হচ্ছে আমাদের T1 তাপমাত্রায়, এটা হচ্ছে আমাদের T2 তাপমাত্রায়, এটা হচ্ছে আমাদের T3 তাপমাত্রায়। তো তোমার পরীক্ষায় এই সিকোয়েন্সটা বের করতে বলে, যেখানে কোনটা বড় কোনটা ছোট, T2 T1 T3, মানে এর মধ্যে কে বড় কে ছোট। তো এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্টে এখানে ফোঁটা করবা, ফোঁটা করে লম্বা একটা টান দিবা, একদম সোজা একটা টান দিবা। টান দেওয়ার পর তুমি দেখো এই যে এই পয়েন্ট এবং এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করো, মাঝে টেনে চিন্তা করার দরকার নাই। এখন তুমি দেখো তো এই পয়েন্টে তোমার আয়তন কোন জায়গায়? এই জায়গায়। এই পয়েন্টে আয়তন কোন জায়গায়? এই জায়গায়। ভলিউম এই জায়গায়। এখন তুমি বলো তাপমাত্রার সাথে আয়তনের কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাই না? তাহলে এখন তুমি বলো এখানে আয়তন বেশি, তার মানে এখানে তাপমাত্রা বেশি, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হবে? T3 ইজ গ্রেটার দেন ভাইয়া T2 ইজ গ্রেটার দেন T1। ঠিক আছে, খুবই সহজ। এগুলো তোমরা পড়ছো এইচএসসি তে থাকতেও। আচ্ছা, তারপরে দেখো ভি ভার্সেস পি ইনভার্স ওয়ান। পি ইনভার্স ওয়ান মানে কি? 1/p। ভি ইনভার্স পি ইনভার্স ওয়ান মানে কি? এটা মানে হচ্ছে ভি ভার্সেস 1/p এর গ্রাফ। এখন তুমি খেয়াল করো, তাহলে ওয়াই অক্ষে কে বসবে? ভি। এক্স অক্ষে কে বসবে? 1/p, তাই না? তা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের পিভি সমান সমান হচ্ছে পিভি সমান সমান আমরা কি জানি? কে। বা এখান থেকে আমি বলতে পারি আমাদের ভি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/p। এই তো, এটা তো আমরা দেখছি আগে। এখন কাকে কোন অক্ষে দিছি? যাকে যে অক্ষে দিছি তার নিচে ওটা লিখে ফেলবো, যাকে যে অক্ষে দিছি তার নিচে ওটা লিখে ফেলবো। বলো ভি কে কোন অক্ষে দিছি? ওয়াই অক্ষে, তাহলে ভি এর নিচে লিখবো হচ্ছে ওয়াই। 1/p কে আমি কোন অক্ষে দিছি? দেখো তো 1/p কে এক্স অক্ষে, তাহলে 1/p এর নিচে লিখবো এক্স। দেখো এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটাকে বলি আমরা এম, এবং এক্স এর সাথে যেটা যোগ আকারে থাকে সেটাকে বলি সি। এখানে কি কোনো কিছু যোগ আকারে আছে? নাই। তাহলে কি আসতেছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স কার সমীকরণ? ওয়াই ইকুয়াল টু এম এক্স আমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এটা কিন্তু আমাদের এই যে মূলবিন্দু ছেদ করাও না কিন্তু আবার এখানে, এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন মনে করো এটা তুমি এই গ্রাফটা পাইছো, তোমার একটা নির্দিষ্ট মনে করো তাপমাত্রায় পাইছো, এটা মনে করো T1 তাপমাত্রায় পাইছো। এরপরে মনে করো এটা আমি পাইছি T2 তাপমাত্রায়। আরেকটা গ্রাফ আমি নিছি, সেটা হচ্ছে T3 তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করছি ফ্রিকোয়েন্টলি ভাইয়া, তাপমাত্রা চেঞ্জ করছি। তো এখন তাহলে এখন তোমার কি হবে? এবার কি হবে? এবার কোনটা বড় কোনটা ছোট কিভাবে বের করব আমরা? খুবই সিম্পল, যে কোনো একটা পয়েন্ট নিবা, নিয়ে সোজা টান দিবা। টান দিলে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কাজ করবা, ভলিউম বেশি তাহলে তাপমাত্রা বেশি, তাহলে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3। বুঝতে পারছো? এই হচ্ছে কেন, এগুলো সোজা গ্রাফ, একদমই সোজা গ্রাফ, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো প্যারানোর দরকার নেই। দেখো এই যে গ্রাফগুলো, এগুলাকে কিন্তু বলা হয় আইসোথার্ম গ্রাফ। কারণ আইসো মানে কি? একই। আইসোথার্মাল গ্রাফ বা আইসোথার্ম গ্রাফ বলা হয় কেন? কারণ একই তাপমাত্রায় হচ্ছে, তাই এগুলোকে আমরা কি বলি? আইসোথার্ম। আইসোথার্ম। এখানে আমাদের কি ফিক্সড? বলো, ভিআরপি কি হইতেছে? ভিআরপি চেঞ্জ হচ্ছে, ফিক্সড কে থাকতেছে? তাপমাত্রা। একই তাপমাত্রায় তুমি গ্রাফগুলো আঁকতেছো। একটা গ্রাফ যদি তুমি চিন্তা করো,
এই গ্রাফ, এই যে গ্রাফের পয়েন্টটা দিয়ে তুমি গ্রাফটা আঁকলা, কোন তাপমাত্রায়? T1 তাপমাত্রায়, একটাই তাপমাত্রায়, রাইট? এগুলোকে বলা আইসোথার্মাল গ্রাফ আর কি, এখানে টি ফিক্সড। আচ্ছা, পি ভার্সেস 1/v, তাহলে কি আমি কি লিখতে পারি? পি সমান সমান লিখতে পারি কি বলতো? এখান থেকে আমি পি সমান সমান লিখতেই পারি আমাদের পিভি সমান সমান আমরা কি লিখতে পারি? পিভি সমান সমান আমরা জানি এই যে পিভি সমান সমান হচ্ছে কে, তাহলে আমাদের এখানে পি সমান সমান কি লেখা যায়? কে ইন্টু 1/v, তাই না? তাহলে এইখানে থাকবে আমাদের পি, ওয়াই অক্ষে পি, এক্স অক্ষে থাকবে 1/v, বসায় দাও, আবারও কি আসবে? ওয়াই ইকুয়াল টু mx, এই যেরকম আসবে সেম সেম গ্রাফ, ওয়াই ইকুয়াল টু mx ই আসবে, বসায় দেখো সেমই আসবে ভাইয়া। ঢালের মান কত এখানে? এই গ্রাফগুলোতে আমাদের ঢালের মান কত দেখো তো, এখানে ঢালের মান কত? ঢালের মান হচ্ছে কে, এখানে আমাদের ঢাল, ঢাল কত? ঢাল হচ্ছে কে, ঢালের মান হচ্ছে কে, তাহলে এই জায়গাতে আমাদের ঢাল, ঢালের মান হচ্ছে আমাদের কে। আর আমরা কি জানি? আমরা কি জানি ভাই? আমাদের এই বয়লের সূত্রে কে এর মান মানে কি? কে এর মান হচ্ছে এনআরটি, তার মানে এই গ্রাফে আমাদের ঢালের মান হচ্ছে এনআরটি। ঠিক সিমিলারলি তুমি যদি এটার জন্য বের করো, T1 তাপমাত্রা, T2 তাপমাত্রা, T3, এটা নিজেরাই করতে পারবা। এইখানে ঢালের মান যদি তোমার বলি, ঢালের মান কত? ঢালের মান হচ্ছে ভাই কে, আর কে মানে কত? এনআরটি। কে মানে হচ্ছে আমাদের এনআরটি, ঠিক আছে? ঢাল মানে কে আর কে মানে কি বলতো? এনআরটি। ক্লিয়ার ভাইয়ারা? সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের বয়েলস ল, আর এটাই হলো আমাদের বয়েলের সূত্রের কনসেপ্ট। আমি যদি তোমাকে বলি তার পরেরটাতে, দেখো এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে। কি বলছে দেখো তো? প্রথমেই বলছে পিভি স্কোয়ার বাই 1/v এর গ্রাফ আঁকতে, লগ ভি ভার্সেস লগ পি এর গ্রাফ আঁকতে, পি বাই ভি এর হচ্ছে ই টু দি পাওয়ার 1/v স্কোয়ারের গ্রাফ আঁকতে, তারপরে পিভি বাই পি, পিভি বাই পি ইনভার্স 1, পিভি বাই ভি, পিভি বাই ভি ইনভার্স 1, অনেকগুলো গ্রাফ আছে, খুবই সোজা, এগুলো প্রত্যেকটাই সোজা, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তোমরা সবই পারবে এখন। তো দেখো পিভি স্কোয়ার আর এখানে দাও ভি ইনভার্স 1, তুমি আগে একটু কনসেপ্টটা বুঝো। আমি ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা জানি আমার পিভি সমান সমান কে, আমি এই ফর্মুলাটা জানি। পিভি সমান সমান কে, আমি এই ফর্মুলাটা জানি, কি তাই না? আমার ফর্মুলা জানি কি, আমি পিভি সমান সমান কে। এখন এখন তুমি খেয়াল করো যে পিভি সমান সমান কে, এই ফর্মুলাটা আমি জানি, তাহলে আমাকে এই পিভি স্কোয়ার ভার্সেস 1/v এর গ্রাফ আঁকতে বলছে। এটা আমি কিভাবে আঁকবো? দেখো আমি কিন্তু এটাকে এভাবে লিখতেই পারি, পি ভি স্কোয়ার ইন্টু, দেখো এইভাবে লেখা যায় না? পিভি স্কোয়ার ইন্টু 1/v ইকুয়াল টু কে। দেখো এটাকে লেখা যায় নাকি যায় না? পিভি স্কোয়ার ইন্টু 1/v ডিভাইডেড বাই কে। তোমাকে যেটা যেটা দরকার ওটা তুমি বানাই নিবা, কোনো সমস্যা নেই, যা বলবে তাই বানাই নিবা। তাহলে তুমি দেখো, খেয়াল করো, তাহলে এই ভি কাটাকাটি যায়, আলটিমেটলি কি থাকে? পিভি থাকে। তাহলে আমি পিভি স্কোয়ারকে কোন অক্ষে দিচ্ছি ভাই? পিভি স্কোয়ারকে আমি দিচ্ছি ওয়াই অক্ষে। 1/v কে কোন অক্ষে দিচ্ছি? 1/v কে দিচ্ছি হচ্ছে আমি এক্স অক্ষে, তাই না? তাহলে এখন তুমি বলো আমার সমীকরণ অনুযায়ী আমার কি হবে? দেখো তো, পিভি স্কোয়ারের নিচে আমি কি লিখবো? ওয়াই। 1/v এর নিচে কি লিখবো? এক্স ইকুয়াল টু কি? কে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কার সমীকরণ? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তাহলে গ্রাফটা এরকম আসবে। ওই ডিফারেন্ট ডিফারেন্ট তাপমাত্রায় কি হবে তখন বসাই দিবে। ওকে, এরপরটা কি বলছে দেখো, লগ ভি ভার্সেস লগ পি এর গ্রাফ, লগ ভি ভার্সেস লগ পি এর গ্রাফ। এখন তুমি একটু বোঝার ট্রাই করো ভাই, আমার লগ লগ আনতে হবে সূত্রের মধ্যে। আমি কি জানি? আমার ফর্মুলাটা হচ্ছে পিভি সমান সমান আমাদের কে, তাহলে এইখানে আমার উভয় পক্ষে লগ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? লগ নিয়ে আসতে হবে। আমার লগ কিভাবে আনতে পারি? লগ কিভাবে আনতে পারি একটু খেয়াল করো। পিভি সমান সমান কে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু হচ্ছে কি? লগ কে, রাইট? বলতেই পারি। তাহলে এখান থেকে আমি তো লিখতেই পারি লগ ভি ইকুয়াল টু মাইনাস লগ পি প্লাস লগ কে। তাহলে এখানে তো আমি লিখতেই পারি -1 ইন্টু, বাকিটা লিখলাম না, যাও বাকিটা এমনি পারবা তোমরা। তাহলে আমি লগে কনভার্ট করে নিলাম। এখন আমি লগ ভি কে কোন অক্ষে বসাইছি? ওয়াই অক্ষে, তাহলে এখানে বসায় দাও লগ ভি। লগ পি কে কোন অক্ষে বসাইছে? এক্স অক্ষে, বসায় দাও লগ পি। এখন তুমি খেয়াল করো এখান থেকে সমীকরণের নিয়ম কি? যাকে যে অক্ষে দিব, লগ ভি কে ওয়াই অক্ষে দিচ্ছি, এর নিচে ওয়াই। লগ পি কে কোন অক্ষে দিচ্ছি? এক্স অক্ষে, তাহলে এর নিচে কি লিখবো? এক্স। দেখো এক্স এর সাথে কি গুণাকার আছে? মাইনাস গুণাকার আছে না? তাহলে এই যে মাইনাস গুণাকার আছে না, এটাকে আমরা কি বলবো? এম, মানে -1 গুণ আকারে আছে এক্স এর সাথে, রাইট? প্লাস প্লাস এক্স এর সাথে কোনো যোগ আকার আছে কিনা? আছে, যেটা যোগ আকার এটা কি বলি? সি। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কার সমীকরণ? সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখাটা উপরের দিকেও যাইতে পারে, সরলরেখাটা নিচের দিকেও নামতে পারে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার ঢালের মানের উপর। কার মানের উপর বলো তো ভাই? ঢাল।
ঢাল যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা উপরের দিকে যাবে, ঢাল যদি নেগেটিভ হয় তাহলে আমাদের গ্রাফটা নিচের দিকে নামবে। এখন তুমি এখান থেকে বলো তোমার ঢালের মান কি পজিটিভ নাকি ঢালের মান নেগেটিভ? হ্যাঁ ঢালের মান নেগেটিভ, তাহলে গ্রাফটা কোন দিকে যাবে? গ্রাফটা আমাদের নিচের দিকে যাবে। কোন দিকে যাবে? গ্রাফটা আমাদের নিচের দিকে যাবে। কি বোঝা গেছে কিনা? তাহলে এটাই হবে আমাদের হচ্ছে এই লগ ভি ভার্সেস লগ পি এর গ্রাফ। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে এইটা দেওয়া আছে এটা নিজেরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? যে পি বাই ভি ই টু দি পাওয়ার 1/v² যেটা আছে এটা নিজেরা নিজেরা ট্রাই করবা, খুবই সোজা, খুবই সোজা। হিন্টস দিয়ে দিই, v² দিয়ে ভাগ করে দিবা, তারপরে হচ্ছে জোর করে লন নিয়ে আসবা, মানে লগ নিয়ে আসবা জোর করে, লগ ই বেস মানে লন নিয়ে আসবা, লন আর ই কাটাকাটি চলে যায় আর কি, তো জোর করে লন আনবা, মানে একটু ট্রাই করো নিজেরা নিজেরা একটু ট্রাই করো, ট্রাই করলে এটা পারবা, খুবই সোজা জিনিস, ট্রাই করলেই পারবা। সো এটা তোমাদের জন্য থাকলো, ডিসকাশন গ্রুপে তোমরা করে সলভ করে পোস্ট করবা, ঠিক আছে? যদি না পারো দেন তো ভাইয়া আছে, কোনো সমস্যা নাই, বাট ম্যাক্সিমামই তোমাদের পারার কথা। এরপরটা আছে পিভি বাই পি। এন্ড পিভি কোন অক্ষে আছে? পিভি আছে আমাদের ওয়াই অক্ষে, পি কোন অক্ষে? পি হচ্ছে আমাদের এক্স অক্ষে। এখন তুমিই খেয়াল করো পিভি বাই পি আমরা কি জানি? আমরা আমাদের বয়েলের সূত্র অনুযায়ী জানি আমাদের পিভি সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট। পিভি সমান সমান কনস্ট্যান্ট বলতে কি? মনে করো এখানে আছে পি, এখানে আছে ভি, এখানে আছে মনে করো আমাদের পিভি, ঠিক আছে? এই যেরকম পিভি সমান সমান কে, তো তো আমি ধরো এখানে বললাম এখানে আছে আমাদের পি, এখানে আছে ভি, এখানে আছে পিভি। তো জিনিসটা হচ্ছে বয়েলের সূত্র অনুসারে ব্যাপারটা ঘটনাটা ঘটে এরকম, মনে করো যখন চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার তখন আয়তন মনে করো 200 লিটার, তাহলে গুণ করলে কত আসে বলো তো? 400। এরপরে চাপটারে যখন তুমি বাড়ায় 4 অ্যাটমসফিয়ার করলা, এই আয়তনটা আয়তনটা কমে যাবে হচ্ছে তোমার 100-তে, এখনো গুণ করলে কত আসে? 400। তুমি চাপটা যখন আরো বাড়ায় তুমি 8 করলা, এই গুণ করলে মানে এই মানটা কমে হয়ে যাবে 50, মানটা কমে কত হয়ে যাবে? 50, এবং এখনো গুণ করলে কত আসে? 400। অর্থাৎ চাপের যতই চেঞ্জ করি না কেন আমার কিন্তু এই পিভির মানের কোনো পরিবর্তন হবে না। এটাই বলছে কে বলো তো? বয়েল। এটাই বলছে বল, তার মানে তুমি চাপ যতই চেঞ্জ করো না কেন পিভির মানের কোনো পরিবর্তন হবে না। চাপ 2 থাকলেও পিভির মান যা, দেখো চাপ 2 পিভির মান 400, এই যে ধরো 2 অ্যাটমসফিয়ার পিভির মান 400, 4 অ্যাটমসফিয়ার চাপ বাড়াইছি পিভির মান 400, 8 অ্যাটমসফিয়ার চাপ আরো বাড়াইছি পিভির মান 400। অর্থাৎ দেখো আমি চাপ যতই বাড়াই না কেন পিভির মান কিন্তু আমার কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এটা একটা সরল রেখা, সোজা চলে যাবে, এভাবে সোজা চলে যাবে, ঠিক আছে? তো এটা মনে করো আমি টি1 তাপমাত্রায় নিছি, এটা মনে করো আমি কোন তাপমাত্রায় নিছি? টি1 তাপমাত্রায় নিছি। তাহলে এরপরে ধরো এরপর তুমি আরেকটা করো টি2 তাপমাত্রায়, এরপর ধরো আরেকটা নিলে মনে করো টি3 তাপমাত্রায়। কে বেশি? টি3 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি1। এখন বলছে পিভি বাই 1/পি, তাহলে ওয়াই অক্ষে কে যাবে? ওয়াই অক্ষে যাবে আমার পিভি, এ অক্ষে কে যাবে? 1/পি। চাপের উপর কি পিভির মান ডিপেন্ড করে? তুমি বলো, চাপ বাড়াইছো না কমাইছো ডাজন্ট ম্যাটার, চাপের উপর কি পিভির মান ডিপেন্ড করে? না। তাহলে গ্রাফ কেমন? সোজা, ঠিক আছে? এখন বলো পিভি কি ভি এর উপরে ডিপেন্ড করবে? ওয়াই পিভি, এখানে কি ভি। তুমি বলো আয়তন চেঞ্জ করলে কি হবে? তুমি যদি দেখো আয়তন যদি চেঞ্জ করো, এই যে দেখো আয়তন চেঞ্জ করতেছো, 200 থেকে 100 করছো, চাপের মান বেড়ে গেছে। 100 থেকে 50 করছো, আয়তনকে কমায়, চাপের মান কি হয়েছে? বেড়ে গেছে। বা আমি যদি আয়তন বাড়াই 50 থেকে 100 করে, উল্টা দেখি আয়তন কমে, চাপ কমে গেছে। আমি আয়তন আরো বাড়াইলাম, চাপ আরো কমে গেছে। মানে আলটিমেটলি এই মানটা সবসময় কি থাকতেছে? ফিক্স থাকতেছে। আয়তনের উপর ডিপেন্ড করে না। তাহলে গ্রাফ কেমন হবে? সোজা। তাহলে এখন বলো তো পিভি বাই 1/ভি আয়তনের উপর ডিপেন্ড করে না, তাহলে গ্রাফ কেমনে যাবে? সোজা। গ্রাফ কেমনে যাবে? সোজা চলে যাবে, সোজা চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ভাই আমাদের আসলে গ্রাফের নিয়ম, মানে বয়েলের গ্রাফ, মানে গ্রাফ কিভাবে আঁকতে হয়, খুবই সহজ একদম গ্রাফ আঁকা, এগুলো নিয়ে প্যারাই নিও না তোমরা। তো এইখানে আমরা এই বয়েলের সূত্রে যে গ্রাফগুলো আছে, এই সহজ গ্রাফ, মানে একদম সহজ গ্রাফ, বয়েলের সূত্রে গ্রাফগুলোকে বলা হয় আইসোথার্মাল গ্রাফ, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এই গ্রাফ আঁকা নিয়ে আশা করি কারো আর কোনো প্যারা হবে না, যতগুলো গ্রাফ আছে সবগুলো গ্রাফই দেখাই দিলাম। ওটা তো তোমার বললামই, ফার্স্টে স্কোয়ার দিয়ে ভাগ করবা, তারপরে লন নিয়ে আসবা, লন নিয়ে আসলেই খেলা শেষ, ঠিক আছে? লন নিয়ে আসলেই খেলা শেষ। তো ওইটা নিজেরা একটু ট্রাই করো, ট্রাই করো, এবং লনের গ্রাফ আসবে আর কি। ওকে, আমরা তারপরেরটাতে যাই। তারপরটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তবে আমাদের চার্লসের সূত্রটা কি আমরা মোটামুটি সবাই জানি, তোমরা সবাই জানো আমাদের চার্লসের সূত্রটা কি। আমরা একটু আগে দেখছি চার্লসের সূত্র কি আমাদের বলো তো? ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটাই তো আমাদের চার্লসের সূত্র ছিল, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এখন এখানে কে কে ফিক্স থাকবে আমরা মোটামুটি জানি। এই জায়গাতে আমাদের পি থাকবে আর এন থাকবে ফিক্সড, পি আর এন আমাদের কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে এখান থেকে আমি তো লিখতেই পারি ভি সমান সমান কে ইন্টু টি, কিরে লেখাই যায়। এখন তুই বলতো এই জায়গাতে কে কি হবে? এই জায়গাতে কে এর মানটা কি হবে? এই জায়গাতে কে এর মানটা আমাকে বলতে হবে, কে এর মানটা বলতে হবে।
ঠিক আছে, কে এর মানটা আমাকে বলতে হবে। তাহলে এখানে আমাদের কে এর মান কি হবে জানো? কে এর মান কি হবে? এখানে কে এর মান হবে nr/p। কে এর মান হবে nr/p। কেন? কারণ v/t ইকুয়াল টু কে। আমরা লিখতেই পারি, দেখো আমরা কি জানি, পিভি সমান সমান nrt। তাহলে তোমরাই বলো তো v/t এর মান কত? v/t এর মান হচ্ছে nr/p। তাহলে এই যে চার্লসের ধ্রুবকের মধ্যে, চার্লসের সমীকরণে আমাদের যে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের মান কত? nr/p। এবং আমি যদি এই চার্লসের জন্য একটা গ্রাফ আঁকি, আমি যদি এই চার্লসের এই সূত্রটার জন্য একটা গ্রাফ আঁকি, গ্রাফটা মনে করি এরকম, ভি ভার্সেস টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর তুমি যদি গ্রাফটা আঁকো, গ্রাফটা কেমন হবে? দেখো ভাই, ওয়াই অক্ষে থাকবে ভি, এক্স অক্ষে থাকবে টি। এবং তুমি যদি একটু খেয়াল করে লক্ষ্য করো, দেখো এখানে আমাদের এই জায়গাতে ভি কে কোনো কে দিচ্ছে ওয়াই অক্ষে, তাহলে নিচে লিখবো ওয়াই। টি কে কোনো কি দিচ্ছে এক্স অক্ষে, তাহলে নিচে এক্স। তাহলে এটা কি গুণ আকারে আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। কার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? এইখানে যে টি আছে আমাদের তাপমাত্রা, এটা কোন এককের তাপমাত্রা? কেলভিন এককের তাপমাত্রা। কোন এককে? কেলভিন এককের তাপমাত্রা। তাহলে এইটা কিন্তু আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাই এইখানে যে আপনি ছেদ করাইলেন, এবার আপনি যে এবার এখানে ছেদ করাইলেন, কিন্তু আপনি যে বয়েলের সূত্রে এই গ্রাফ আঁকার সময় এই জায়গায় ছেদ করাইলেন না, এটা কারণ কি? কারণটা হচ্ছে, দেখো এখানে 1/p আছে, 1/p। দেখো এই জায়গাতে যখন 1/p আছে, তাহলে এই পয়েন্টটাতে 1/p এর মান কত? 0। তো 1/p এর মান যদি 0 হয়, তাহলে ভাইয়া তোমরাই বলো p এর মান কত? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, ইনফিনিটি, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, p এর মান আসবে আমাদের ইনফিনিটি, হুইচ ইজ, এটা তো পসিবল না। তাহলে এই জন্য এটাকে তুমি পিছন দিকে মিলাইতে পারো না, কারণ এই অক্ষে আমাদের 1/p আছে। বাট আমি যদি বলি এখন এইখানে কি আমাদের 1/p আছে? কোনো কিছু 1/t এরকম কোনো কিছু আছে? নাই। সো দ্যাটস এখান থেকে এটা মূলবিন্দুগামী সরলরেখাই। এবং এই জায়গাতে আমাদের স্লোপ বা ঢালের মান কত বলতো? এখানে আমাদের ঢালের মান হচ্ছে কে। আর কে এর মান কত বলতো ভাইয়ারা? কে এর মান হচ্ছে nr/p। কে এর মান হচ্ছে nr/p। এখানে আমাদের কে এর মান কত? nr/p। ওকে, এখন একটু তুমি যদি লক্ষ্য করো, চার্লসের সূত্র এটা দেখলাম, কিন্তু চার্লসের এই ফর্মুলাটা তো আমরা বুঝছি, এটা একটা, ঠিক আছে, এটা একটা ফর্মুলা। কিন্তু তোমরাই বলো তো, চার্লসের আরেকটা ফর্মুলা কি তোমরা দেখো নাই? অ্যাকচুয়ালি চার্লসের ফর্মুলা কোনটা? অ্যাকচুয়ালি চার্লসের ফর্মুলাটা কি? ভি ইকুয়াল টু কি ছিল? ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি। 273 ইন্টু টি, তাই না? এখন তাহলে এই দুইটা মানে ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি ভাই? এটাও চার্লসের, এটাও চার্লসের, ফর্মুলার মধ্যে ডিফারেন্স দুইটাই। এইখানকার টিটা হচ্ছে ক্যালভিনের টি, এইখানকার টিটা হচ্ছে সেলসিয়াসের টি। ঠিক আছে? তাহলে যদি বলে সেলসিয়াস স্কেলে বয়েলের চার্লসের সূত্র এইটা, আর যদি বলে তোমার কেলভিন স্কেলে চার্লসের সূত্র, তাহলে এটা হচ্ছে এইটা। ঠিক আছে? এখন এইখান থেকে আমরা এটাতে আবার কনভার্ট হয়ে যেতে পারি, আমরা ওই জায়গাতে আবার এইখান থেকে যেতে পারি। ঠিক আছে? ওইখানে আমরা যেতে পারবো। তো আমরা কিভাবে যাব সেটা নিয়ে একটু পরে, একটু আমি তোমাদেরকে একটু দেখাই দিই, আগে খেয়াল করো এখান থেকে। এবার ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি। তো এইখান থেকেই একটু তুমি যদি একটু লক্ষ্য করো যে ভাই আমি এইটাকে এইখান থেকে একটা কাজ করতে পারি, লিখতে পারি ভি ইকুয়াল টু, আমরা এইখানে এভাবে লিখতেই পারি। দেখো ভি নট যদি আমি কমন নিয়ে নিই, তাহলে থাকতেছে 1 প্লাস 1 বাই টি বাই 273, 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি এইভাবে, দেখো এই যে গুণ করে দাও, মানে আমরা যোগ করে দিব এটাকে, ভগ্নাংশের যোগ। তাহলে 273 প্লাস টি, আর এইটাকে এখানে নিয়ে আসলাম 273 ইন্টু থাকবে হচ্ছে 273 প্লাস টি, নর্মাল ক্যালকুলেশন। এখন বলো তো টি মানে কি, কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। এটা কোন স্কেলে? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। তাহলে সেলসিয়াস স্কেলে টি এর সাথে 273 যোগ করলাম, সেলসিয়াস স্কেলে টি এর সাথে 273 যোগ করলে কি চলে আসবে? কেলভিন চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? ভি ইকুয়াল টু কি? ভি নট বাই 273 ইন্টু হচ্ছে আমাদের বড় হাতের টি, কেলভিনের টি। তো এই যে ভি নট, ভি নট মানে কি? একদম ইনিশিয়ালি কোন একটা কিছুর যে ভলিউম, মানে ধরো একদম একদম 0 ডিগ্রিতে তোমার হচ্ছে কোন একটা কিছুর ভলিউমকে আমরা বলি হচ্ছে ভি নট। এটা তো সবসময় ফিক্সড, একটা নির্দিষ্ট কন্ডিশনে যে কোনো গ্যাসের জন্যই একটা, তুমি সবসময় তার আয়তন ফিক্স থাকবে। তাহলে এটা একটা ধ্রুবক 273, এটাও একটা ধ্রুবক, তাহলে এটা কি পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমি লিখতেই পারি ভি সমান 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 কে ইন্টু টি, রাইট? ভি সমান সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটাই তো আমাদের এই ফর্মুলা। তাহলে দেখো তো এই ফর্মুলা অনুযায়ী তোমরাই আমাকে বলো, এই ফর্মুলা অনুযায়ী আমার কে এর মান কত?
কে এর মান কত, ভি নট বাই 273। তার মানে আমার এখানে কে ইকুয়াল টু কত, কে নট না, কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই 273। আবার একটু আগে তুমি বললা কে ইকুয়াল টু হচ্ছে এনআর বাই পি, তুমি একটু আগেই বললা কি কে ইকুয়াল টু এনআর বাই পি, তার মানে আমি বলতেই পারি আসলে এই এনআর বাই পি ইকুয়াল টু ভি নট বাই 273, ভি নট বাই 273। ঠিক আছে, এটা কিন্তু আমি বলতেই পারি, এখান থেকে বলাই যায়, রাইট? আচ্ছা, কেন বলা যায় একটু পরে আসতেছি। আচ্ছা ফাইন, এইটুকু আমরা বুঝলাম এখান থেকে। তা আমি যদি এবার এখান থেকে একটা গ্রাফ আঁকি, আমি তোমাকে গ্রাফ আঁকলাম, এবার গ্রাফটা তোমাকে আমি বললাম ভি ভার্সেস ছোট হাতের টি এর গ্রাফ। এখন এই যে ভি ভার্সেস ছোট হাতের টি এর গ্রাফ, এই গ্রাফটা আমাদের কেমন হবে, ভি ভার্সেস ছোট হাতের টি এর গ্রাফটা খেয়াল করো। আগে একটা জিনিস বোঝার ট্রাই করো এখান থেকে, যে ভাই এবার এটা কোন স্কেলের গ্রাফ, এটা আমাদের সেলসিয়াস স্কেলের গ্রাফ। কিসের গ্রাফ? সেলসিয়াস স্কেলের গ্রাফ। তাহলে ভি থাকবে ওয়াই অক্ষে, ঠিক আছে, টি থাকবে কোন অক্ষে, আমাদের এক্স অক্ষে, কিন্তু এটা কোন স্কেলে, এটা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াস স্কেলের গ্রাফ। এটা কোন স্কেলের গ্রাফ ছিল? কেলভিন স্কেলের গ্রাফ ছিল। আচ্ছা ভাইয়া, তাহলে এবার একটু খেয়াল করেন তো, এখান থেকে আসেন, আসেন এখান থেকে আপনারা খেয়াল করেন, এটা গ্রাফ ভি নট বাই 273। ওকে, একই এনআর বাই পি ইকুয়াল টু ভি নট বাই 273। তাহলে এখন আপনাকে যদি বলা হয় ভাই এখন এখান থেকে একটা গ্রাফ আঁকেন, গ্রাফটা কিভাবে আঁকবেন? দেখেন আপনার ফর্মুলাটা কি, এই চার্লসের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, ভি নট ভি ইকুয়াল টু কি বলতো, ভি নট বাই 273 ইন্টু টি প্লাস ভি নট, তাই না? তাহলে আমি এখন বলো ভি কে কোন অক্ষে বসাইছি, ওয়াই অক্ষে, তাহলে ভি এর নিচে লিখবো ওয়াই, ভি এর নিচে লিখবো কি বলতো, ওয়াই। এই ভি কে ওয়াই অক্ষে বসাইছি, তাহলে এর নিচে লিখবো হচ্ছে আমরা ওয়াই। টি কে কোন অক্ষে বসাইছি ভাইয়া, টি কে বসাইছি আমরা এক্স অক্ষে, এর নিচে লিখবো এক্স। এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকে এটাকে আমরা বলবো ঢাল এম, এক্স এর সাথে যেটা যোগ আকারে থাকে সেটাকে বলবো সি। তাহলে কি দাঁড়াইলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কার সমীকরণ? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না, না এটা ওয়াই অক্ষকে ছেদ করে রেখার সমীকরণ। এখন তুমি বলো এখানে আমাদের ঢালের মান কত, ঢালের মান হচ্ছে ভি নট বাই 273। এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ঢাল যদি পজিটিভ হয় গ্রাফটা কোন দিকে উঠবে ভাইয়া? উপরের দিকে উঠবে। কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। এবং বলো তো ভাই এখানে আমাদের ঢালের মান কত, এই জায়গাতে আমাদের ঢালের মান কত বলো তো গাইজ? এখানে আমাদের ঢালের মান হবে, এই জায়গাতে ঢালের মান হবে, ঢাল মানে কি এম, এম মানে কত, ভি নট বাই 273। এটাই হচ্ছে আমাদের ঢাল, এটাই হচ্ছে আমাদের ঢাল, বুঝা গেছে? এবং যেই অক্ষকে ছেদ করছে, এই ছেদ করি যে সি মানে কি, ওয়াই অক্ষের ছেদাংশ, তাহলে এতটুকুর মান কত, এতটুকুর মান হচ্ছে ছেদাংশের মান হচ্ছে ভি নট, এই ছেদাংশের মান হচ্ছে ভি নট। ক্লিয়ার? তো ভাইয়া এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। এখন তুমি বলো তো ভাইয়া, তুমি বলো তো একটা জিনিস একটু চিন্তা করো, এই যে রেখাটা আছে, এই যে গ্রাফটা আছে, একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই হ্যাঁ, একটু খেয়াল করো ভাই। আগে একটা কথা বলো তো, যে এই যে গ্রাফটা, এই গ্রাফটার ঢালের মান কত? আমার যে গ্রাফটা আছে এই গ্রাফের ঢালের মান ভি নট বাই 273। এই গ্রাফটারও ঢালের মান কত? ভি নট বাই 273। হ্যাঁ, তাহলে কি এরা কি আসলে একই গ্রাফ? এই দুটা কি একই গ্রাফ? ইয়েস, এই দুটা একই গ্রাফ, এই দুটা একই গ্রাফ। কেমনে ভাই একই গ্রাফ? আমি যদি এটাকে পিছনের দিকে মিলাই দেই, তো মিলাই দাও পিছনের দিকে, পেছনের দিকে মিলাই দিলে এই পয়েন্টে গিয়ে কি করে? ছেদ করে। এই পয়েন্টে গিয়ে কি করে? ছেদ করে, রাইট? এই যে পয়েন্টটাতে ছেদ করতেছে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এটা তোমরা সবাই জানো, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, রাইট? এটাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা। এই -273 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 0 কেলভিন। কত কেলভিন? 0 কেলভিন। ভাইয়া তুমি বলো তো এখানে কোন স্কেলে আছে? কেলভিন স্কেলে আছে। এই পয়েন্টে মান কত? 0,0, রাইট? রাইট, রাইট। এটা কি 0,0? কোন স্কেলে? কেলভিন স্কেলে। তাহলে 0 কেলভিন। তাহলে এই যে গ্রাফটা আর এই যে গ্রাফটা, যেটা কি সেম গ্রাফ? হাফ সেম গ্রাফ। মানে এই গ্রাফটা হচ্ছে কেলভিন স্কেলে গ্রাফ বললে এইখান থেকে শুরু, সেলসিয়াস স্কেলে গ্রাফ বললে এইখান থেকে শুরু। এই সেলসিয়াস স্কেলে গ্রাফ কি এইখান থেকে শুরু, অর্থাৎ 273 কেলভিন থেকে শুরু। এটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু। বুঝা গেছে কিনা? বুঝতে পারছো কিনা তোমরা? এই হচ্ছে আমাদের কাহিনী বেসিক্যালি ভাইয়া। মানে আমাদের এই গ্রাফটা আর এই গ্রাফটা আসলে দুইটা সেম গ্রাফ, একই গ্রাফ, একই গ্রাফ। এইটারে মাঝ বরাবর কাইটা দে, তাইলেই তোর সেলসিয়াস স্কেলে চলে আসবে। আর এখান থেকে শুরু করলে এইখানে অক্ষ ধরে যদি তুমি গ্রাফ আঁকো, এই জায়গাতে এই
শূন্য কেলভিন কক্ষ ধরে আঁকলে ওটা আমাদের কেলভিন স্কেলের গ্রাফ, আর 0°C কক্ষ ধরে আঁকলে আমাদের হচ্ছে সেলসিয়াস স্কেলের গ্রাফ। ঠিক আছে, তো আমাদের এই যে দুইটা গ্রাফ আছে বয়েলের সূত্রের, আশা করি বুঝতে পারছো দুইটা গ্রাফই আসলে সেম গ্রাফ, এবং এখানে ঢালের মান কত 2v0/273। এগুলো কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে, আমাদের কোথায় গ্রাফের ঢালের মান কত কি কত। ঠিক আছে, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমরাই অনেক ম্যাথ করব, এই এই গ্রাফ রিলেটেড বহুত ম্যাথ করব, তখন দেখতে পারবা জিনিসগুলো। আমি যদি তোমাকে বলি তারপরেরটা ভাইয়া চার্লসের সূত্র তোমার হচ্ছে গ্রাফ আঁকো। আচ্ছা দেখো কি কি গ্রাফ বলছে। ফার্স্টে বলছে যে আমাদের এখানে v/t ভার্সেস v/t ভার্সেস v। আচ্ছা ফাইন, তা আমরা কি জানি, আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা ছিল কি বলতো, v/t ইকুয়াল টু k। এটাই তো চার্লসের ফর্মুলা, v/t ইকুয়াল টু k, v1/t1 ইকুয়াল টু k। তাইলে তুমি চিন্তা করো, এখানে v/t, এখানে হচ্ছে আমাদের কি বলতো, এখানে হচ্ছে আমাদের v। আর তুমি বলো এই দুজনের মান যদি রেশিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি v এর মান যতই চেঞ্জ করো না কেন, v এর মান তুমি যতই চেঞ্জ করো না কেন, t এর মান কি চেঞ্জ হবে? v এর মান যতই চেঞ্জ করো না কেন, মানে মান এই v/t এর মান কি কখনো চেঞ্জ হবে না, এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড থাকবে, ফিক্সড। ঠিক আছে, এবং এগুলা কি কোন তাপমাত্রায়, আমরা যে গ্রাফগুলো আঁকবো এগুলো কোন তাপমাত্রায়, এখানে কি ফিক্সড, পি ফিক্সড। তাহলে এই গ্রাফগুলোর নাম কি, আইসোবার। এগুলাকে কি বলা হয় বলতো, আইসো, মানে আইসো, আমরা কি বলবি, মানে ভর আইসোবারিক বার, গ্রাফ, বুঝতে পারছো? একটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ, এগুলোকে বলা হয় আইসোবার গ্রাফ, আর আরেকটা আছে আইসোকোর গ্রাফ। ঠিক আছে, তো এখন খেয়াল করো, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট? v/t, ভি যতই চেঞ্জ করো কোনো লাভ নাই, চেঞ্জ হবে না, তো এটা এরকম যাবে। আচ্ছা তারপরটা দেখো vt/t স্কোয়ার, vt/t স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলা হচ্ছে v/t ইকুয়াল টু k, তাই না? v/t ইকুয়াল টু k। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এখন টি বানাইতে হবে সব জায়গাতে। দেখো উপরে থাকবে ভিটি, ওই পাশে থাকবে টি স্কোয়ার, তাহলে এখানে আমাকে ভিটি বানাইতে হবে। তাহলে কি করতে হবে, টি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে টি স্কোয়ার দিয়ে গুণ করলে কি আসে, ইকুয়াল টু কি, কে ইন্টু টি স্কোয়ার। তাহলে কাটাকাটি গেলে কি থাকে, ভিটি ইকুয়াল টু কে ইন্টু টি। ঠিক আছে, কে ইন্টু টি। তাহলে দেখো তো আমার কি আসবে, এই ভিটি কোন অক্ষে যাবে, ভিটি যাবে হচ্ছে আমাদের ভাইয়া ওয়াই অক্ষে, টি যাবে কোন অক্ষে, এক্স অক্ষে। তাহলে এটাকে ওয়াই অক্ষে বসাইতে দিলে নিচে ওয়াই, টি কি কোন অক্ষে বসাইছে, এক্স অক্ষে, তাহলে নিচে এক্স, এটা গুণ আকারে আছে এম। তাহলে কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু এম এক্স। শেষ, এই তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা ধরো P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, দ্যাটস ইট, শেষ। তাহলে লগ ভি ভার্সেস লগ টি, তো এইটা আমরা কেমনে করব, এটা তোমরা পারবা, এটা নিজেরাই ট্রাই করবা, এগুলো সব তোমাদেরকে করাই দিছি। তো এগুলো নিয়ে তোমাদের কোনো প্যারা হওয়ার কথা না এই গ্রাফ নিয়ে, কারণ গ্রাফ অলরেডি আগে যেগুলো দেখাইছি ওগুলো থেকেই তুমি আসলে সব করে ফেলতে পারবা। ঠিক আছে, ওগুলো পারলে সব পারবা, তো এটা সহজ জিনিস এই গ্রাফ। তারপর হচ্ছে আমাদের গেলুসেকের চাপের সূত্র, তো এইটাও কি আমরা জানি, এই সূত্র দুটো হচ্ছে আমাদের সেম আগের মতোই, পি ইজ প্রপোর্শনাল টু টি, এগুলো সব আগে পড়াই ফেলছি তোমাদেরকে। এরপরে এখান থেকে কি আসবে, পি ইকুয়াল টু হচ্ছে পি নট প্লাস P0/273 ইন্টু টি। এটা কোন স্কেলে, সেলসিয়াস, এটা কোন স্কেলে, কেলভিন। তো আগের মতো সেম একদম, বয়েল চার্লসের মধ্যে তুমি যা যা দেখছো এখানেও সব কিছু সিমিলার হবে। এবং এইখানে আমাদের যদি বলি, আমার এখানে কে এর মান কত, এই জায়গাতে পি ইকুয়াল টু কি, কে ইন্টু টি। তাহলে এই জায়গাতে আমাদের কে এর ভ্যালুটা কত হবে, কে, পিভি সমান সমান কি আসবে এখানে, পি/টি ইকুয়াল টু, আমরা কি জানি, পিভি সমান সমান এনআরটি, তাই না? তাহলে আমাদের এই যে এখান থেকে এবার পি/টি সমান সমান কি আসবে, পি/টি ইকুয়াল টু আসবে হচ্ছে nr/v। তাহলে কে এর মান কত আসবে, nr/v, আগের মতোই। এবার তোমাদের কাজ হচ্ছে এই গেলুসাকের সূত্রের জন্য আমাদের বিভিন্ন ধরনের গ্রাফ আঁকা, যেগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। আমাদের পি ভার্সেস টি এর গ্রাফ আঁকবা, তারপরে হচ্ছে পি ভার্সেস টি ইনভার্স ওয়ান এর গ্রাফ আঁকবা। তারপরে তোমরা হচ্ছে এরকম ভাবে ধরো ইভেন এভাবে তোমরা করবা পিটি বাই টি স্কোয়ারের গ্রাফ আঁকবা। ঠিক আছে, তো এই ধরনের যে গ্রাফগুলো আছে এগুলো তোমরা এখন নিজেরাই বাসায় প্র্যাকটিস করবা, এগুলো তোমরা সবাই পারবা। এবং এখানে আমাদের কি ফিক্স থাকে বলো তো ভাইয়ারা, এই জায়গাতে আমাদের ফিক্স থাকে হচ্ছে কি, আমাদের ভলিউম ফিক্স থাকে। আর যদি ভলিউম ফিক্স থাকে সেগুলোকে আমরা কি ধরনের গ্রাফ বলি, আইসোকোরিক গ্রাফ বলি, তাই না? ভলিউম ফিক্স থাকলে তাদেরকে কি বলি, আইসোকোরিক গ্রাফ। তাহলে চাপ ফিক্স থাকলে আমরা বলি আইসোবার, যদি তাপমাত্রা ফিক্স থাকে আমরা কি বলি বলতো, আইসোথার্ম, রাইট? আচ্ছা, তো এই কোনটাকে কি ধরনের গ্রাফ বলে এটা আমরা একটু শিখবো, এবং এখান থেকে আমরা ওই আবার আগের মতো করে
V1 V2 V3 কোনটা বড় কোনটা ছোট এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এর পরেরটা কি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা আমরা একটু আগে দেখাই দিচ্ছি, V is proportional to n, মূল সংখ্যার সমানুপাতিক, তাই না? এখানে আমাদের কি কি ফিক্স থাকবে, বাকি ভেরিয়েবল গুলো ফিক্স থাকবে। তো বাকি ভেরিয়েবল কে, আমাদের তাপমাত্রা এবং প্রেসার ফিক্সড, তাই না? এই দুটো আমাদের ফিক্স থাকবে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমাদের কাজ কি, এখান থেকে আমাদের কাজ হচ্ছে আবারও গ্রাফ আঁকা, এবং এখানে আমাদের কে এর মান কত আসবে, ভি সমান সমান কে ইন্টু এন। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে এখান থেকে কে এর মান কত আসবে নিজেরা চিন্তা করা বের করবা, যে আমাদের এখানে এই জায়গাতে কে এর মানটা কত এই ফর্মুলাতে, এবং এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আবারও গ্রাফ আঁকবো। সেই গ্রাফগুলো কিরকম, আমরা গ্রাফ আঁকবো হচ্ছে ভি ভার্সেস এন এর গ্রাফ আঁকবো, তারপর আমরা ভি ভার্সেস এন ইনভার্স ওয়ান এর গ্রাফ আঁকবো, তারপর আমরা এখানে হচ্ছে ভি বাই এন ভার্সেস এন স্কোয়ার এর গ্রাফ আঁকবো, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের গ্রাফ, এগুলো আমরা হচ্ছে নিজেরাই চেষ্টা করে পারবো। ইভেন তুমি এখান থেকে এটাও বের করতে পারবা যে আমরা এরকম ভাবে ভি বাই এন ভার্সেস ভি এর গ্রাফ, ভি বাই এন ভার্সেস এন এর গ্রাফ, ভি বাই এন ভার্সেস তোমার হচ্ছে আমাদের এই যে গ্রাফগুলো আছে, এগুলো আমরা সবই কিন্তু নিজেরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক এই যে এখান থেকেও তুমি এরকম ভাবে করতে পারো, পি বাই টি ভার্সেস পি এর গ্রাফ, পি বাই টি ভার্সেস ভি এর গ্রাফ, ঠিক আছে? এই ধরনের গ্রাফ কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে ভাইরা? তো হোপফুলি এই কনসেপ্ট আমরা বুঝছি, এবং এইখান থেকে আমাদের সরি পি বাই টি ভার্সেস টি এর গ্রাফ, ওকে। তো এই গেল আমাদের অ্যাভোগাড্রোর ফর্মুলা। এরপরে আমরা আসবো আমাদের ডাল্টনের আংশিক চাপের ফর্মুলা। তো ডাল্টনের ফর্মুলাটা কি বলছিলাম, পি ইজ প্রপোর্শনাল টু এন, রাইট? এখানে আমাদের কে কে ভ্যারিয়েবল থাকবে, এই জায়গাতে আমাদের ভ্যারিয়েবল থাকবে তাপমাত্রা এবং ভলিউম এরা হচ্ছে আমাদের ফিক্স থাকবে। ভ্যারিয়েবল হচ্ছে আমাদের পি আর এন এখানে। তো এটাও তোমাদেরকে পড়াই দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের পি ইকুয়াল টু কি, কে ইন্টু এন। তাহলে এই জায়গাতে আমাদের এখন এখান থেকে এই কে এর মানটা কত এটা আমাদের বের করা লাগবে। এটা নিজেরা এখন ক্যালকুলেট করে বের করবা, এবং এখান থেকে তুমি গ্রাফ আঁকবা তোমার মতো করে। এখন তুমি চিন্তা করো কি কি ধরনের গ্রাফ হইতে পারে। এতক্ষণ ধরে যে গ্রাফগুলো কনসেপ্ট তোমাদেরকে শিখাইলাম, সেখান থেকে এখন তুমি নিজেই কিন্তু গ্রাফ কি ভার্সেস কি রকম গ্রাফ আসতে পারে এগুলো কিন্তু তুমি নিজেই এখন করতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্যাসের সূত্রগুলো দেখলাম, আমাদের যে পিবি ইকুয়াল টু এনআরটি, পিবি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? আমরা 5টা সূত্র বের করতে পারি, এবং সেই সূত্রগুলো নিয়ে আমরা টুকটাক তোমাদেরকে আইডিয়া দিলাম। তো এগুলার ম্যাথ করব হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসে। বাট এখন আমরা এইখানে আরো কয়েকটা ছোটখাটো কনসেপ্ট শিখবো, যেই কনসেপ্টগুলোকে আমরা ম্যাথ করার সময় এই কনসেপ্টগুলোকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন এই কনসেপ্টগুলা তোমাদেরকে কে শেখাবে, এই কনসেপ্টগুলো শেখাবে তোমাদের ফিজিক্সের বস মাস্ট্রো, কে বলো তো? আমাদের নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া। তো নিয়াজ ভাইয়ার এই অংশটুকু খুবই ফেভারিট, মানে এই গ্যাসের সূত্র ও খুব ভালো পারে। তো ও বলতেছিল যে ভাইয়া আমি পড়াই এই অংশটুকু। তো আমরা দুইজন মিলে ক্লাসটা নিতেছি। তো নিয়াজ ভাইকে ভাইয়া ওয়েলকাম করব। নিয়াজ ভাই এসে তোমাদেরকে এর পরে যে ওপেন ভেসেলের ক্ষেত্রে, ক্লোজড ভেসেলের ক্ষেত্রে বা কানেক্টেড ভেসেলের ক্ষেত্রে কিভাবে কি হয় এই জিনিসগুলো তোমাদেরকে নিয়াজ ভাইয়া দেখাবে, ঠিক আছে? তো এগুলো একটা নতুন কনসেপ্ট আমাদের, হয়তো অনেকের কাছেই তোমরা এগুলোর অঙ্ক করছো, বাট তোমরা হয়তো ফিল করো না এই যে ঘটনাগুলো এরকম হইতে পারে। তো আমরা আজকে হচ্ছে বেসিক সূত্রগুলো শিখবো। আমাদের নেক্সট ক্লাসটাতে আমরা হচ্ছে এগুলো সব ম্যাথ করবো, একটা একটা করে ম্যাথ করবো, তখন তোমরা রিলেট করতে পারবে যে আসলে কিভাবে কি হচ্ছে। নিয়াজ ভাইয়া, তো কেমিস্ট্রি পড়াচ্ছি, খুব ভালো লাগছে। তো সৈকত ভাইয়ের ক্লাসে কেমিস্ট্রি পড়াচ্ছি, ইটস এ হিউজ থিং, রাইট? তো তোমরা সবকিছু ইন ডিটেলস হয়তো বা জানো, এখানে ছোট একটা অংশ আসলে আমি তোমাদের জন্য কন্ট্রিবিউট করছি, ফাইন। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যে কেসগুলো দেখবো এগুলো একটা কনসেপ্ট আর কি, হ্যাঁ? আমরা যে গ্যাসের সূত্রগুলো শিখছি ওগুলোর কনসেপ্ট। তো দেখতে পাচ্ছি ওপেন ভেসেল। ওপেন ভেসেল বলতে একটা পাত্র থাকবে, যে পাত্রটা হচ্ছে ওপেন থাকবে, ওকে ফাইন। তাহলে আমরা ধরে নিতে পারি যে এইটা হচ্ছে আমাদের সেই পাত্রটা যেটার মুখটা খোলা আছে, হ্যাঁ, মুখটা খোলা। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে আমাদের ভেরিয়েবলগুলো তো আমরা জানি, সেটা কি কি হবে, পি ভি টি এন, মানে ভেরিয়েবল বলতে এইগুলাই তো আসলে নিয়ামক বা চলক গ্যাসের ক্ষেত্রে, ফাইন। তাহলে আমরা দেখব যে এই চারটার মধ্যে কে কে ভেরিয়েবল এবং কে কে হচ্ছে গিয়ে ফিক্সড, ওকে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে আমরা গ্যাসটা নিয়ে চিন্তা করছি, এই গ্যাসটার উপরে যে প্রেশার কাজ করতেছে, এই প্রেশারটা কিন্তু ফিক্সড, প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট। কেন প্রেশার কনস্ট্যান্ট? এত 1 atm, বায়ুমণ্ডলীয় চাপ, মুখটা খোলা, বাতাস চাপ দিচ্ছে, এই জন্য। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি আমাদের এখানে প্রেশারটা হলো কনস্ট্যান্ট, ওকে, গেল এটা। দেন এগেইন গ্যাস তো আছে এই পাত্রের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারছি এই পাত্রের টোটাল ভলিউমটাও তো ফিক্সড, রাইট? পাত্রের ভলিউম, তাহলে ভিও ফিক্সড, মানে ভি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চারটা ভেরিয়েবলের মধ্যে কোয়াইট কমন সেন্স আমরা বুঝতে পারছি পি এবং হচ্ছে ভি, এই দুইটা কিন্তু আমাদের
কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? তাহলে কনস্ট্যান্ট না কোনটা? কনস্ট্যান্ট না হচ্ছে গিয়া আমরা দেখিয়ে বুঝতে পারছি এই টি এবং এন। তাহলে টি এবং এন হচ্ছে গিয়ে আমাদের ভ্যারিয়েবল থাকবে। তাহলে এখান থেকে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো টি এবং এন এর মাঝে সম্পর্ক কি হবে? এন অন টি অন ইকুয়ালস টু এন টু টি টু। এখন এটা কোত্থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারি আদর্শ সমীকরণ থেকে, পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এখান থেকে দেখো এন টি ইকুয়ালস টু পিভি বাই আর। তাহলে আমরা দেখতেছি এইখানে পি এবং ভি কনস্ট্যান্ট, তাহলে এই পুরো অংশটা কনস্ট্যান্ট না? ডেফিনেটলি এই পুরো অংশটা কনস্ট্যান্ট হবে। দ্যাট বিকজ বুঝতেছো পি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট আর আর তো এমনিতেও কনস্ট্যান্ট। তার মানে আমরা বুঝতেছি এই এন এবং টি এর গুণফলটা হবে কনস্ট্যান্ট। তার মানে আমরা বুঝতে পারছি এন অন টি ওয়ান ইকুয়ালস টু এন টু টি টু হবে। তাহলে যদি ক্লোজ ভেসেল হয় তাহলে কিন্তু আমরা যে কোনো অঙ্ক আসলে এখান থেকে আমরা করে ফেলতে পারবো। সরি, ওপেন ভেসেল যদি হয়, তাহলে ওপেন ভেসেল হয়ে যদি তোমাদেরকে বলে দেয় যে একটা ওপেন ভেসেলের ভিতরে এন অন মোল গ্যাস আছে, এত তাপমাত্রায় আছে, এখন তাপমাত্রাকে চেঞ্জ করলাম, আমরা এখানে হিট দিলাম, হিট দিয়ে তাপমাত্রাকে যদি আমরা টি টুতে নিয়ে নিই তাহলে এই ওপেন ভেসেলে মোট কতগুলা মোল থাকবে নিশ্চয়ই সবাই এটা বের করতে পারবো। এই কনসেপ্ট থেকে কিন্তু অনেক এমসিকিউস আসতে পারে। ফাইন, তাহলে এখন তোমাদের নিশ্চয়ই একটা মনে এরকম কোশ্চেন আসবে, ওপেন ভেসেল হলে কি হবে? এটা তো বুঝলাম, ক্লোজ ভেসেল হলে কি হবে? তাহলে চলো আমরা এবার এটা জেনে নেই। ভেসেল থিওরি আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। তো এটা হচ্ছে ক্লোজড ভেসেল। ওকে, আচ্ছা, তো ক্লোজড ভেসেলের যে পার্টটা আছে এটার ভিতরে আমরা দুইটা কেসে আসলে জিনিসটাকে আলোচনা করব। তো এই ক্ষেত্রে যে ভেসেলটি আমাদের থাকবে সেই ভেসেলটি ডেফিনেটলি ক্লোজড। ক্লোজ মানে এটার মুখটা বন্ধ। ওকে, তাহলে মুখ যদি বন্ধ হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এর ভিতর থেকে কিন্তু গ্যাসের মোল বের হইতে পারবে? পারবে না। তার মানে ওই যে আমরা আগের মতো পি, ভি, টি এবং এন এই চারটার মধ্যে দেখব যে কে কে ফিক্সড বা কনস্ট্যান্ট আর কে কে ভেরিয়েবল, ওদের মাঝে সম্পর্ক বের করবো। তাহলে বুঝতেছে এর ভিতর থেকে কোনো মোল বেরোবেও না, কোনো মোল এর ভিতরেও ঢুকবেও না। তার মানে হচ্ছে এন কিন্তু কনস্ট্যান্ট, এখানে এন হচ্ছে কনস্ট্যান্ট, এন এখানে চেঞ্জ হতে পারবে না, তাই না? গেল এটা। ফাইন, পাশাপাশি আমরা এটা বুঝতে পারছি যে এই যে পাত্রটা আছে এই পাত্রটার ভিতরে ডেফিনেটলি তোমরা বুঝতেছো যে পাত্রটার ভিতরে আমি মোল রাখছি, সেটার ভিতর থেকে কোনো কিছু আসলে বেরোইতে পারতেছে না। বাট আমরা কিন্তু এটার ভিতরে টেম্পারেচার আসলে চেঞ্জ করাইতে পারি, তাই না? এখান থেকে বাইরে থেকে তাপ দিতে পারি, তাহলে ভিতরে উষ্ণতা বেড়ে যাবে। তার মানে টিকে আমরা ভেরিয়েবল চিন্তা করতেই পারি, তাই না? কিন্তু পাত্র যেহেতু ক্লোজড, তার মানে বুঝতেছো আয়তনও কি হয়ে যাবে? মৌলও বেরোইতে পারবে না, এই জন্য মৌল হচ্ছে কনস্ট্যান্ট, আয়তনও তো আসলে ক্লোজড, এখান থেকে তো আয়তন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট মিনস ভিও হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এনও কনস্ট্যান্ট, এই এন কনস্ট্যান্ট এবং হচ্ছে ভি কনস্ট্যান্ট। তাহলে কিন্তু পি এবং টি এর মাঝে সম্পর্ক থাকে, নিশ্চয়ই বুঝতেছো। তাহলে আমরা এটা বলতে পারবো যে এইখানটাতে পি হচ্ছে ভেরিয়েবল এবং টি হচ্ছে ভেরিয়েবল। তাহলে পি এবং টি এর মাঝে সম্পর্ক কিরকম হবে? এরকম হবে, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছে। এটা কেন হচ্ছে? তাহলে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিবি ইকুয়ালস টু এন আর টি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এন কনস্ট্যান্ট এবং হচ্ছে ভি কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি বাই টি ইকুয়ালস টু হচ্ছে এন আর বাই ভি। এনও কনস্ট্যান্ট ভিও কনস্ট্যান্ট হলে নিশ্চয়ই বুঝতেছো এই পুরোটা কনস্ট্যান্ট। পুরোটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু। তাহলে নিশ্চয়ই এই কেসটা আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে ক্লোজ ভেসেল যদি হয় সেক্ষেত্রে বলে দিল ক্লোজ একটা ভেসেল আছে, প্রথমে টেম্পারেচার টি ওয়ান এবং প্রথমে প্রেশার হচ্ছে পি ওয়ান। এখন যদি এটাকে তাপ দেই, টেম্পারেচারকে টি টু করে দেই, তাহলে এই ক্লোজ ভেসেলের ভিতরে প্রেশার কত হবে আমরা এটা বের করতে পারবো। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, এটা আমরা বুঝে ফেলছি। ফাইন, এরপর 2 নাম্বার কেস তোমাদের যে আমি বললাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারকে কিন্তু আমরা বাড়াইতে পারি, তাই না? টেম্পারেচারকে আমরা বাড়াইলে চাপও ওইভাবে করে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট টেম্পারেচার যখন আমি বাড়াচ্ছি বা চেঞ্জ করছি তখন কি তাপীয় বিয়োজন হইতে পারে না? এমন হতে পারে না তাপ দেওয়ার কারণে এর ভিতরে যে গ্যাসটা আছে ওটা ভেঙে গেল? তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের কেস 2। লেটস সে আমাদের কাছে হচ্ছে গিয়ে একটা ক্লোজ ভেসেল আছে, একটা ক্লোজ ভেসেল আছে। এখন এইটার উপরে লেটস আমি একটা এক্সাম্পল দিলাম, NH3 আছে। এইটাকে যদি আমরা তাপ দেই, এটাকে যদি আমরা তাপ দেই বাইরে থেকে, এটা ভেঙে গিয়ে কিন্তু নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি করবে। অথবা PCl5 আছে, এটাকে যদি আমি তাপ দিতাম, এটা আর এইটা আছে একটা ধরলাম আর কি, এটাকে কিন্তু তাপ দিলে আমরা PCl3 প্লাস Cl2 হয়ে যাইতো, ক্লোরিন হয়ে যাইতো। তার মানে তোমরা বুঝতে পারছো এইখানে কিন্তু আমরা ধরেছিলাম মোল সংখ্যা ফিক্সড কনস্ট্যান্ট, বাট যদি গ্যাসটা এরকম হয় যে তাপ দেওয়ার কারণে সে বিয়োজিত হয়ে যাচ্ছে তাহলে কি মোল সংখ্যা বেড়ে যাবে না? ডেফিনেটলি তোমরা সবাই বুঝতে পারতেছো। তার মানে আমরা বুঝতে পারতেছি
যে এই ক্ষেত্রে কিন্তু মোল সংখ্যাটা ভ্যারিয়েবল হয়ে যাবে। আর মোল সংখ্যা যদি ভ্যারিয়েবল হয়, নিশ্চয়ই বুঝতে পারতেছো যে মোল সংখ্যা এই ক্ষেত্রে ভ্যারিয়েবল, মোল সংখ্যা এই ক্ষেত্রে ভ্যারিয়েবল হয়ে যেতে পারে যদি বিক্রিয়া করে। যদি বলা হয় গ্যাসটি বিক্রিয়া করে, তাহলে মোল সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? এটা ভেঙে যাওয়া মানে কি? মোল বেড়ে যাওয়া। আর আমরা এটা জানি মোল বেড়ে গেলে কিন্তু আংশিক চাপ বা চাপ বেড়ে যায়, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি মোল যদি ভ্যারিয়েবল হয়, এটা যদি ভাঙে আসলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপও চেঞ্জ হয়ে যাবে, মানে চাপও কিন্তু ভ্যারিয়েবল হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। পাশাপাশি আমি তো তাপ দিলাম, তাপ দেওয়ার কারণে কি টেম্পারেচারও তো ভ্যারিয়েবল, তাই না? তাপ তো চেঞ্জ এখানেও হইতো, টেম্পারেচারও ভ্যারিয়েবল। শুধুমাত্র এখানে কনস্ট্যান্টটা কি থাকতেছে? শুধুমাত্র কনস্ট্যান্ট পাত্রের আয়তনটা, এটা তো যাই করো না কেন চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস শুধুমাত্র এখানে ভিটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে বুঝতেই পারতেছো এই তিনজনের মাঝে সম্পর্ক, এই তিনজনের মাঝে সম্পর্ক হচ্ছে গিয়া P1 বাই N1 T1 ইকুয়ালস টু P2 বাই N2 T2। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের কেস 2 যদি বিক্রিয়া করে। নিশ্চয়ই বুঝতেছে এটা কোত্থেকে আসছে। আমরা জানি PV ইকুয়ালস টু NRT। তাহলে দেখতেছো P বাই NT ইকুয়ালস টু R বাই V। আমরা দেখতেছি R তো এমনিতে কনস্ট্যান্ট, এখানে V ও কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এইটা পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে ওখান থেকে আমাদের এই সম্পর্ক চলে আসলে, তাহলে কিন্তু আমরা তিনটা কেস দেখে ফেলছি। যদি ওপেন ভেসেল হয় সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কিরকম হবে, যদি ক্লোজ ভেসেল হয় সেই ক্ষেত্রে দুইটা কেস আমরা দেখতেছি। যদি বিক্রিয়া না করে এমন কোন গ্যাস থাকে তার ক্ষেত্রে কি কেস হবে, আর যদি এই গ্যাসটা তাপীয় বিয়োজন হয় বা বিক্রিয়া করে তাপ দেওয়ার মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কি হবে এটা বুঝে ফেলছি। তাহলে আর কি কোনো ভেসেল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। ওপেন ক্লোজ তো গেল, এবার এমন হতে পারে না কানেক্টেড ভেসেল, দুইটা ভেসেলকে কানেক্ট করে দিছি, তাহলে কি হবে? তাহলে চলো এইখান থেকে কিন্তু তোমাদের ওই জেইতে কোশ্চেন এইখান থেকে একটা আসছে, আমরা ওই কোশ্চেনটা করবো, এরপর আমরা ওটা সলভ করবো। বাট তার আগে আমরা এখন দেখবো যে কানেক্টেড ভেসেলের কনসেপ্টটা কি। লেটস সে এইটা একটা ভেসেল এবং এইটা আরেকটা ভেসেল, ওকে ফাইন। এখন এই দুইটা ভেসেলকে কানেক্ট করে দেওয়া হয়েছে, এখানে এই দুইটা ভেসেলকে কানেক্ট, একটা পাইপ দ্বারা কানেক্ট করা হয়েছে। এবার আসো ব্যাপারটা কিরকম। ধরে নিলাম এইখানে একটা গ্যাস আছে এবং এইখানে আরেকটা গ্যাস আছে। বললাম এখানে যে গ্যাসটা আছে তার N1 মোল এখানে ট্র্যাপ হয়ে আছে, এইখানে যে গ্যাসটা আছে তার N2 মোল এখানে আছে, দুটো ডিফারেন্ট গ্যাস। ওকে, এখন পুরো সিস্টেমটা মিলে কি কানেক্টেড না, একটা একটার সাথে জড়িত। তাহলে পুরো সিস্টেমের ওভারঅল কি একটাই চাপ থাকা উচিত? নিশ্চয়ই বুঝতেছো, একই সিস্টেম, সব জায়গায় চাপের সমবন্টন, প্যাসকেলের সূত্র, সব দিকে চাপ সমান হয়ে যাবে। দ্যাটস ওয়াই বুঝতেছো এই ভেসেলে চাপ যদি P1 হয়, তাহলে এই ভেসেলের চাপও কিন্তু আমাদের P1, একটাই তো সিস্টেম। বুঝছি, ফাইন। এরপর দেখো প্রথম অবস্থায় তাপমাত্রা চেঞ্জ না করলে, প্রথম অবস্থায় সবাই সবার মতো সমবন্টন হয়ে আছে, তার মানে পুরো এই দুইটা পাত্র মিলে যে একটা পাত্র, ওই পাত্রের কিন্তু টেম্পারেচারও দুই ক্ষেত্রেই সেম। এখানে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার T1। প্লাস গ্যাসের বন্টন নীতি অনুযায়ী সবাই সমবন্টিত হয়ে, সুসমবন্টিত হয়ে হচ্ছে টেম্পারেচার সমান জায়গায় নিয়ে আসে, মিলেমিশে ওরা একটা তাপমাত্রায় স্থির আছে, সাম্য তাপমাত্রায় আছে। ওকে ফাইন। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো যে PNT এর আমরা খবর পাইছি, এবার হচ্ছে V। নিশ্চয়ই বুঝতেছো এই পাত্রের একটা নিজস্ব আয়তন আছে, সেটাকে আমরা বলতে পারি V1, এবং এই পাত্রেরও একটা নিজস্ব আয়তন আছে, যেটাকে আমরা বলতে পারি V2। তাহলে সব কিছু নিশ্চয়ই বুঝতে পারছো, দুইটা পাত্রে দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসের ভিন্ন ভিন্ন মোল আছে, এবং যেহেতু একই সিস্টেম, পুরো সিস্টেমের ভিতরে একটাই চাপ আছে P1, এবং বুঝতেছো সবাই মিলেমিশে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা বলতে হচ্ছে গিয়ে যে তাপীয় সমতায় আছে, দ্যাটস ওয়াই এই পাশে টেম্পারেচার T1, এই পাশে টেম্পারেচারও একই T1, কিন্তু আয়তন এই পাত্রের V1 এবং এই পাত্রের আয়তন V2। এখন যদি আমরা একটা কাজ করি, এখন যদি আমরা এই কাজটা করি, চিন্তা করে দেখো, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, এই কানেক্টেড ভেসেলে আমি এইটার তাপমাত্রা চেঞ্জ করলাম, আমি এইটারে হিট দিলাম। মনে করো দুইটা বয়লার আছে, এইটারে গরম করা হচ্ছে, লেটস সে এখানে বার্নার দিয়ে আমি এটারে উষ্ণ করছি। ওকে ফাইন। তাহলে চিন্তা করে দেখো যে ঘটনা কি ঘটবে। ঘটনা যেটা হবে, ওভারঅল পুরো সিস্টেমের ভিতরে তাপমাত্রা চেঞ্জ হবে। দেখো এর তাপমাত্রা আগে ছিল T1, এটাকে গরম করলে এর তাপমাত্রা হয়ে যাবে T2, কিন্তু ওর তাপমাত্রা কিন্তু T1ই থাকতেছে। এবার খেয়াল করে দেখো এইখানে ছিল N2 মোল, নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো তাপ দিলে কি ওর গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি যখন বেড়ে যাবে তখন ছোড়াছুড়িতে কিছু মোল এই N2 থেকে N1 এ চলে আসবে। এখানে এটা তো গরম হয়েছে, এটা তো গরম হয় না, এটা তো T1 এ আছে, বাট এটারে তো আমরা উষ্ণ করছি, টেম্পারেচার বাড়াইছি।
তাহলে কিছু মোল কিন্তু এখান থেকে ভেঙে ছোটাছুটির কারণে এ পাশে চলে আসবে। বললাম এক সংখ্যক মোল এখান থেকে ডান সাইড থেকে বাম সাইডে চলে আসলো। তাহলে দেখো এখানে n1 প্লাস এক্স এত মোল আছে, আর ওখানে n2 মাইনাস এক্স কিছু মোল কমে গেল। নিশ্চয়ই বুঝছি। এখন ওভারঅল সিস্টেমেতে একটাই হচ্ছে গিয়া প্রেসার থাকবে। বুঝতেছো, যেহেতু এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে ডেফিনেটলি এখানের তাপ চেঞ্জ হলে চাপও চেঞ্জ হয়েছে। তাহলে আগে চাপ ছিল P1, তাপ দেওয়ার কারণে চাপ হয়ে গেছে P2, এবং পুরো সিস্টেমটা তো চাপীয় ভাবে ব্যালেন্স থাকবে, তাই না? একটাই সিস্টেম কানেক্টেড, দ্যাটস ওয়াই এটা যদি P2 হয় তাহলে ওভারঅল এটারও কিন্তু চাপ হয়ে যাবে P2। নিশ্চয় সবাই বুঝতেছো, এটা গরম করাতে কিছু মোল এদিকে চলে আসছে, মানে মোল ব্যালেন্স হয়েছে। মোল ব্যালেন্স হলে কি হয়? মোলের সঙ্গে চাপ জড়িত, আমরা দেখছি, তাই না? তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো, মোল ব্যালেন্স হয়েছে মানে দুইটাতে মোল এমন ভাবে ব্যালেন্স হয়েছে যাতে করে দুইটারই চাপ একটা নির্দিষ্ট জায়গায় যায় ফিক্সড হয়। ওর মোল কিছু বাড়ছে, ওর মোল কিছু কমছে, কইমা ওদের আদি চাপটা চেঞ্জ হয়ে দুইটাতেই চাপটা একই জায়গায় গিয়ে চাপীয় সমতায় আসছে, বা তাপীয় ভাবে অসম হয়ে গেছে, এটা গরম হয়েছে। তাই নিশ্চয়ই বুঝতে পারতেছ। আর আয়তনের ব্যাপারটা, আয়তন তো বুঝতেই পারছি, এখানে আয়তন যদি V1 হয়, এখানে আয়তন V2, আয়তন তো দুটা পাত্রের আয়তন। ঠিক আছে, এইবার আসো আসল ব্যাপারে, সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা ইনিশিয়াল অবস্থায়, ওকে, আমরা ডাল্টনের সূত্র থেকেই আমরা এটা বুঝতে পারি, ইনিশিয়াল অবস্থায় মোলের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এই অবস্থায় টোটাল সবগুলা মোলের যোগফল হচ্ছে সামেশন অফ Ni, সবগুলা মোলের যোগফল। আর এই তাপমাত্রা বাড়ার পরে সবগুলা মোলের যোগফল সামেশন Nf। এখন এটা তো আমরা বুঝতে পারি আদিতে মোট মোল সংখ্যার যোগফল পরের মোট মোল সংখ্যার যোগফলের সমান হবে। মোল সংখ্যা তো বাড়বে কমবে না, সবাই তো মধ্যে ট্র্যাপ। তারপরে আমরা এটা লিখতে পারবো আদিতে মোট মোল সংখ্যার যোগফল এবং তাপ বাড়ানোর পরে মোট মোল সংখ্যার যোগফল, এই দুইটা সমান হবে। এবার আসো, মোল তো আমরা এভাবে বের করতে পারি, n ইকুয়ালস টু PV বাই RT, তাই না? n ইকুয়ালস টু PV বাই RT, PV ইকুয়ালস টু nRT থেকে আসছে। PV ইকুয়ালস টু, আমি একদম ভেঙে ভেঙে বলছি, PV ইকুয়ালস টু nRT থেকে আসছে, n ইকুয়ালস টু PV বাই RT। তাহলে দেখো এইখানের মোল, এইটার মোল n1 ইকুয়ালস টু কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছি, n ইকুয়ালস টু P1 V1 বাই R T1, এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, তারপর এইটার মোল, এই পুরো সিস্টেমটার মোল, এটার ক্ষেত্রে মোল দেখো, এটার চাপ হচ্ছে P1, এটার আয়তন হচ্ছে আমাদের V2 ডিভাইডেড বাই R, এবং এইটার তাপমাত্রা ইনিশিয়াল অবস্থায় T1। তাহলে গেল এই দুইটার মোল সংখ্যার যোগফল, ইনিশিয়াল মোল সংখ্যা পাইলাম। এবার এই কেসে দেখো এখানে মোল সংখ্যা যদি আমি বের করি, তাহলে দেখো এখানে চাপ হচ্ছে P2 এবং এখানে আয়তন হচ্ছে V1 ডিভাইডেড বাই R, এখানে টেম্পারেচার কিন্তু T1 প্লাস এই জায়গাতে চাপ P2 আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে আয়তন হচ্ছে V2 এবং R, এবং এটা টেম্পারেচার আমরা বাড়াই ফেলছি, এখন এটা হচ্ছে T2। এবার এই আর এই আর এই আর এই আর কাটা, এখান থেকে দেখো P1টা কমন নেওয়া যাবে, এখান থেকে P1 কমন নেওয়া যাবে। P1 যদি কমন নেই তাহলে থাকবে V1 প্লাস V2। আর এই পাশ থেকে খেয়াল করে দেখো যে এই পাশ থেকে আমরা যেটা কমন নিতে পারবো সেটা হচ্ছে গিয়া P2, এখান থেকে আমরা P2টাকে কমন নিতে পারবো। P2টাকে যদি আমরা কমন নেই তাহলে থাকবে V1 বাই T1 প্লাস V2 বাই T2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা এরকম আসবে। একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট খুবই সোজা একটা ব্যাপার। এটা দিয়ে আমরা এখানে একটা অঙ্ক করলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমাদের কি লাগতেছে, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যখন তাপমাত্রা বাড়াই নেই একটা সাইডে, তখন এটা হচ্ছে P1 পুরো সিস্টেমের চাপ, এটা হচ্ছে দুইটা ভেসেলের আয়তনের যোগফল, দুই পাশে দুইটা ভেসেল আছে। আর এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপ বাড়ানোর পরে যে চাপটা পাবো এটা কিন্তু চূড়ান্ত চাপ। তাপটা বাড়ানোর কারণে এই পুরো সিস্টেমের চাপ বেড়ে গেছে, যেটা হচ্ছে চূড়ান্ত চাপ। এটা চূড়ান্ত চাপ, এটা হচ্ছে প্রথম ভেসেলের আয়তন ডিভাইডেড বাই ওই যে প্রথম ভেসেলের তাপমাত্রা, এরপর এটা হচ্ছে দ্বিতীয় ভেসেলের আয়তন, এবং তাপমাত্রা বাড়ানোর পরে দ্বিতীয় ভেসেলের তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয় ভেসেলের তাপমাত্রা। এই সূত্রটা আমরা মনে রাখলে সহজে একটা অঙ্ক করতে পারবো। এখন দেখো আমরা যেই মেইনসে আসা একটা প্রবলেম আমরা এখন সলভ করে ফেলি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে যে কেসটাতে বলছে যে দুইটা ভেসেল আছে, এভাবে বলা থাকবে দুইটা ভেসেল আছে এবং ওই দুইটা ভেসেলের ভলিউম ফিক্সড, মানে ইনিশিয়াল ভলিউম সমান, ভলিউম ফিক্সড না, বলেছে দুইটা ভেসেলেরই আয়তন সমান, এটার যা আয়তন এটার আয়তন তাই। এবং এখানে বলা আছে যে এই দুইটা ভেসেলের আয়তনই ভি, এবং ইনিশিয়াল অবস্থায় তাপ বাড়ানোর আগে দুইটারই হচ্ছে চাপ, মানে সিস্টেমের চাপ হচ্ছে P1, বিকজ ওভারঅল সিস্টেমে তো একটাই চাপ থাকবে সেটা। এখন প্রথম অবস্থায় তো দুজনেরই টেম্পারেচার, মানে ইনিশিয়াল তাপমাত্রা দেওয়া আছে T1। ওকে, এইভাবে এই ডেটাগুলো দেওয়া থাকবে হচ্ছে
ভেসেলের আয়তন সমান, ভেসেল দুইটার আয়তন সমান, যা হচ্ছে ভি এর আয়তন সমান এবং সেটার ভ্যালুটা হচ্ছে গিয়ে ভি, মানে দুইটা ভেসেলের আয়তন, দুটি ভেসেলের আয়তন সমান এবং সেটা হচ্ছে ভি এর সমান। এবং বলা আছে প্রাথমিক চাপ বা ইনিশিয়াল প্রেসার, প্রাথমিক চাপ বলা আছে, প্রাথমিক চাপটা একটাই থাকবে যেটা হচ্ছে গিয়া আমাদের P1। ওকে, প্রাথমিক চাপ এটা দেওয়া আছে। এবং এটা বলা আছে যে প্রাথমিক তাপমাত্রা মানে প্রথমে তাপমাত্রা কত ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের T1। এইবার বললো যে এইটার তাপমাত্রা বাড়ানো হলো, এই দ্বিতীয় ভেসেল, এটা প্রথম ভেসেল, এটা দ্বিতীয় ভেসেলের তাপমাত্রা T2 করলে চূড়ান্ত চাপ কত বলেছে। দ্বিতীয় ভেসেলের তাপমাত্রা T2 করলে মানে এটাকে গরম করলাম, সেটাও বলে দিছে। এটা তাপমাত্রাকে আমরা যদি T2 করি সেক্ষেত্রে চূড়ান্ত চাপ কত। দেখো আমরা এখানে কিন্তু অলরেডি ফর্মুলা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে P1 ইন্টু V1 প্লাস V2 ইকুয়ালস P2 ইন্টু V1 বাই T1 প্লাস V2 বাই T2। ইফ আই এম নট রং, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমরা এটাকে ক্যালকুলেট করেছি। তাহলে চিন্তা করে দেখো, আমাদের চূড়ান্ত চাপ এটা বের করতে হবে, এইটাই আমাদের অঙ্কটার আনসার। এবার বাকি ডেটা বসাই দিই। তাহলে ইনিশিয়াল এটা তো দেওয়া আছে, ইনিশিয়াল প্রেসার হচ্ছে P1, দুইটারই আয়তন সমান বলছে, V1 এবং V2 দুইটারই আয়তন, এই V1 হচ্ছে V আর V2 হচ্ছে V, দুইটারই আয়তন সমান। তার মানে আমরা বুঝতে পারছি V1 প্লাস V2 যোগ করলে 2V। ওকে ফাইন, আমাদের তো এইটাই বের করতে হবে, P2 চূড়ান্ত চাপ। ওকে আচ্ছা, এবার দেখো V বাই T1 ওই যে প্রাথমিক তাপমাত্রা, তারপরে V বাই T2 যে তাপমাত্রা আমরা এটাকে নিয়ে গেছি। এখন দেখো এইখান থেকে V আর এখান থেকে V কমন নিলে এটা কিন্তু বাদ, তাহলে এখান থেকে থাকতেছে 2P1 ইকুয়ালস টু P2 1 বাই T1 প্লাস 1 বাই T2। ওকে ফাইন, এটাকে চাইলে আমরা একটু লসাগু করে নিতে পারি, যে এটা লসাগু করলে T1 T2, তাহলে বুঝতে পারছো T1 প্লাস T2। ওকে, এবার এটা ভাগ করে দিলে আমরা কিন্তু P2 পেয়ে যাব, চূড়ান্ত চাপ কত। তাহলে P2 ইকুয়ালস টু আসবে, দেখতে পাচ্ছ যে 2P1 T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। চমৎকার একটা অঙ্ক, হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। এখন চিন্তা করে দেখো, যদি এরকম হয়তো যে পুরো সিস্টেমের আদি চাপ দেওয়া আছে, পুরো সিস্টেমের প্রাথমিক অবস্থায় টেম্পারেচার দেওয়া আছে এবং বলে দিল যে ওই সিস্টেমের টেম্পারেচার T2 তে যদি আমি ইনক্রিজ করি তাহলে চূড়ান্ত চাপ কত। আমি বলে দিলাম প্রাথমিক চাপ হচ্ছে 2 atm, প্রাথমিক টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বললো ওই পুরো কানেক্টেড ভেসেলের টেম্পারেচারকে যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি তাহলে চূড়ান্ত চাপ কত হবে। তাহলে এখানে আমরা 25 এর ক্যালভিন ভ্যালু বসাবো, এখানে 30 এর ক্যালভিন ভ্যালু বসাবো, আর এখানে প্রাথমিক 2 atm টেম্পারেচারের প্যাসকেল ভ্যালু বসাবো। বসাই দিলে আমরা পেয়ে যাব ওই কানেক্টেড ভেসেলটার টেম্পারেচার চেঞ্জ করার জন্য চূড়ান্তভাবে প্রেসারটা কত হবে। চমৎকার না? তো আমরা এখানে ভেসেলের কতগুলো কনসেপ্ট শিখলাম। ক্লোজ ওপেন ভেসেল হলে কিভাবে আমরা অঙ্ক করতে পারি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ক্লোজ ভেসেল হলে দুইটা কেস, বিক্রিয়া করলে কি বিক্রিয়া না করলে কি সেটা দেখেছি, এখান থেকে এমসিকিউ হতে পারে। এবং ফাইনালি যদি কানেক্টেড ভেসেল হয় সেক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম হবে সেটা আমরা দেখেছি। এবং ফাইনালি আমরা একটা জেই এর কনসেপ্ট সলভ করেছি। তো এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য কেমিস্ট্রি পড়ানো। তো মনে আছে যে যখন আমি অ্যাডমিশনের চান্স পাই তারপরে একটা সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব পড়াইতাম ফার্স্ট ইয়ারে। তো আস্তে আস্তে ওভার দ্য ইয়ার অনেক বছর হয়ে গেছে, 9 বছর হয়তো কেমিস্ট্রি পড়ানো হচ্ছে না। তো অনেকদিন পরে সৈকত ভাই ক্লাসটা নিচ্ছিলেন, তো তার ক্লাস আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করলাম। তো ডেফিনেটলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তোমাদের কেমন লেগেছে এটা একটু জানিয়ে দিতে পারো। ওকে স্যার, পাশাপাশি তোমরা জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে, তো তোমরা চাইলে আমার কিন্তু ফিজিক্সের কোর্স আছে, ওটাতে তোমরা যুক্ত হতে পারো। ওখানে আমরা ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করার চেষ্টা করি, যেভাবে করে তোমাদের সৈকত ভাইয়া তোমাদের কেমিস্ট্রিতে গুছিয়ে দেন সেভাবে করে আমি ইনশাল্লাহ তোমাদের ফিজিক্সে গুছিয়ে দিব। এরকম র্যান্ডম টপিকে ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এবং একটা জিনিস মনে রাখবা যে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি আমরা, ইঞ্জিনিয়ারদের ভালো লাগার জায়গা থাকে ম্যাথ ফিজিক্স বেশি থাকে, বাট কেমিস্ট্রি কিন্তু তোমাকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করবে। তো কেমিস্ট্রিতে যেন তোমাদের একটা স্ট্যান্ডার্ড আইডিয়া থাকে, যেন গোছায় পড়ো, সেজন্য তোমাদের সৈকত ভাই ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করছে। এবং কেমিস্ট্রিতে অবশ্যই তোমাদের ফোকাসটা রাখতে হবে, সেক্ষেত্রে তুমি দেখবা সাফল্য তোমারই হবে। তো টেক কেয়ার।